আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আমরা আজকে আলোচনা করব জাতিসংঘের রিপোর্টের কার্যকারিতা নিয়ে। আম, আসলে এই বিষয়টা নিয়ে অনেক বেশি আলোচনা করার আছে। তো মানবাধিকার এই যে রিপোর্টটা দিল, সেই রিপোর্টের কতটুকুন কার্যকরী হতে পারে আম, সেটার একটা ব্যাখ্যা আমরা জানতে চাইবো আমাদের অতিথির কাছে। আমাদের সাথে আজকে সংযুক্ত হয়েছেন আম, বিশিষ্ট সাংবাদিক সাইফুল আমিন ভাই। সাইফুল ভাই, আপনাকে দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে স্বাগত জানাই। আপনাকে ধন্যবাদ আমাকে নেওয়ার জন্য। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আমি তো বললাম যে আমরা জাতিসংঘের এই রিপোর্টটা নিয়ে আহ, মানে এটার কার্যকারিতা নিয়ে আলোচনা করব। তো আমরা তো জানি যে আপনি তো এটা নিয়ে খুব ভালো রিসার্চ করেছেন, একদম A to Z পড়েছেন না? তো জি। এবং আপনি এটা নিয়ে এটার ভিতরে কি আছে সেটা আপনি বারবার ব্যাখ্যা করেছেন। আপনার সাথে আমার ওয়ান অন ওয়ান কথাও হয়েছে। তো আমার যে প্রশ্ন সেটা হচ্ছে যে জাতিসংঘে মানবাধিকার সংস্থা যে প্রতিবেদনে অনেক হত্যাকাণ্ড, নির্যাতন, ধ্বংসযজ্ঞ, অগ্নিসংযোগ সুনির্দিষ্ট অভিযোগ করা হয়েছে, যেমন আওয়ামী লীগের নেতা কর্মীদের নির্যাতন, হত্যা, বাড়িঘর অগ্নিসংযোগ, নির্যাতন, পুলিশ হত্যা, এগুলোও কিন্তু এসেছে। এসব যে ঘটনাগুলো সংঘটিত হয়েছে দুই ধাপে। একটা হচ্ছে জুলাই আগস্টের যখন আন্দোলনটা হচ্ছিল, মানে 5ই আগস্টের আগে বা 5 থেকে 7ও আপনি যদি ধরেন, আহ প্রফেসর ইউনূস ক্ষমতা নেওয়ার আগ পর্যন্ত, এবং তারপরে এখনো চলমান। তো 5ই আগস্টের এই যে সরকার, মানে জাতিসংঘ যেটা করলো, সমস্ত কিছু রিসার্চ করে বা সমস্ত তদন্ত করার পরে একটা মোটামুটি ভাবে একটা রায় দিল যে আহ, তৎকালীন সরকার, শেখ হাসিনা সহ অনেককে অভিযুক্ত করা হলো। হুম, অভিযুক্ত করা হলো। কিন্তু একই অপরাধে পরবর্তী সময়ে যে তাদের প্রতিবেদনে উঠে এসছে যারা অপরাধী, তাদেরকে নিয়ে কিন্তু কিছুই এ, বলা হলো না। তাহলে এই যে একটা প্রশ্ন উঠে না, যে এক সুনির্দিষ্ট প্রমাণ তারা সবকিছু দিল, একই অপরাধে একটা রিজিমের প্রধান সহ কয়েকজন অপরাধী, আরেক রিজিমের কোনো অপরাধীই নেই। মানে এটার ব্যাখ্যাটা আপনি কিভাবে দিবেন? থ্যাংক ইউ। থ্যাংক ইউ রূপা, আপনাকে আপনার প্রশ্নের জন্য। তবে আমি শুরু করি একটু আহ, সমসাময়িক এক দুটা কথা বলে আমি শুরু করতে হ্যাঁ, হ্যাঁ, চাচ্ছি। শিওর। সেটা হলো আমি খুবই একটা ঘটনার জন্য খুবই আমি আমার ভাষা প্রকাশ করতে পারি না যে এত খারাপ ঘটনা বাংলাদেশে ঘটতে পারে। সেটা হলো গাইবান্ধায় জি। একজন ক্রিকেটার এবং তিনি সাবেক ছাত্রলীগ বলে তাকে ঘেরাও করে মব মব দিয়ে ঘেরাও করে হত্যা করা হয়েছে। আপনি জানলে আশ্চর্য হবেন যে এই সময় যখন আহ, স্রোতের বিরুদ্ধে মানুষ, সেই সময় এই ক্রিকেটারকে ওই এলাকাবাসী এত ভালোবাসতো যে তার জন্য তারা মহাসড়ক, রংপুর ঢাকা মহাসড়ক অবরোধ করেছিল। হ্যাঁ, এবং হ্যাঁ, এবং তার জানাজায় হাজার হাজার মানুষ গিয়েছে। হাজার হাজার লোক, আমি ছবিতে দেখলাম, ভিডিও। হ্যাঁ, আরেকটা ঘটনার কথা বলে, এটাও অত্যন্ত দুঃখজনক। সেটা বাংলাদেশে এরকম ঘটনা আগে আমি কোনোদিন শুনিনি, বা আমার পরিচিত কেউ, আমি অনেককে ফোন করে জিজ্ঞেস করছি তারা শুনেছে কিনা। অত্যন্ত লজ্জাজনক এবং অত্যন্ত দুঃখজনক। সেটা হলো টাঙ্গাইলের ভুয়াপুরে একটা কয়েক ফুলের দোকান, এই ইয়ে হ্যাঁ, 15 15ই ফেব্রুয়ারি উপলক্ষে, উপলক্ষে যে ফুলের দোকানে 14 অনেক বেশি, ফেব্রুয়ারি মানে হ্যাঁ, ভালোবাসা দিবস। ভালোবাসা দিবসে সেখানে হামলা চালিয়ে অনেকগুলো দোকান একদম ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং সেখানে তৌহিদি জনতা নামে এই আহ, জনগণ বা মব, ওরা স্লোগান দিয়েছে যে প্রেমিক প্রেমিকার গালে গালে জুতা মারো তালে তালে। তাহলে তাহলে আমি কখনো শুনি নাই বাঙালি এরকম কোন একটা কাজ করতে। এত দুইটা দুঃখজনক ঘটনা। এবং আমি অত্যন্ত এইটার সাথে এই ঘটনার জন্য দায়ী যিনি, তিনি হলেন অত্যন্ত, মানে অত্যন্ত পরিচিত একজন উপদেষ্টা, এবং তিনি আহ, বলতে পারেন নারীবাদী একজন উপদেষ্টা, ফরিদা আক্তার। তিনি এই একটা ঘোষণা দিয়েছিলেন যে ভ্যালেন্টাইন দিবসে যেন কোন রকম ইয়ে না হয়, এটা নিয়ে বাড়াবাড়ি না হয়, উৎসব এটা বা উৎসব বাড়াবাড়ি বা না হয়। মানে উৎসব এবং করার দরকার নেই। উনি যখন এই কথা বলেন তখন এই তৌহিদি জনতার নামে এই জঙ্গিরা তো এগুলো করবে, এটাই হলো স্বাভাবিক। এই দুটো দুঃখজনক ঘটনা আমাকে খুব খুব বলতে পারেন যে চিন্তা খুব, করেছে আর কি, হ্যাঁ, খুব খুবই কষ্ট দিয়েছে। কষ্ট দিয়েছে। একই সঙ্গে দেখেন আরো আরেকটা ঘটনা, যেটাও
আমাদের এনভায়রনমেন্ট মিনিস্ট্রি একটা বা এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট একটা ইয়ে করেছেন, সেটা হলো সেন্ট মার্টিনের পরিবর্তে তারা বিকল্প আহ, বিনোদন প্লেস খুঁজছেন। মানে সেন্ট মার্টিনের বিকল্প হিসেবে ওনারা খুঁজে পেয়েছেন, তারা নামও দিয়েছেন নিঝুম দ্বীপ। মানে সেন্ট মার্টিনের মানুষের দেওয়ার দরকার নেই, ওটা এক নিঝুম দ্বীপ হলো নতুন সেন্ট মার্টিন। মানে এই যে মকারি, এটা নিয়ে আমি এত বেশি মানে বাংলাদেশে যা হচ্ছে, মানে সেন্ট মার্টিন নিয়ে যে সন্দেহটা প্রকাশ করা হয়েছে, সে সন্দেহের দিকে কিন্তু সরকার পরিচালিত হচ্ছে। যাই হোক, আমি আজকের এই ঘটনাগুলোর পরে তারপর আপনি যে প্রশ্ন করছেন এখন সেদিকে আসি। সাইফুল ভাই, একটা, আপনি যে দুইটা ঘটনার কথা বলেছেন, আমি শেষের দিকে ওই দুটো ঘটনা আসতাম, যেহেতু আপনি তুলে ফেলেছেন আমি বলি। এই যে এই যে দেখেন জাতিসংঘের রিপোর্টটা প্রকাশ হলো, তারপরে দেখেন মাঝখানে একটু কম শোনা যেত, ওরা কিন্তু আবার এই যে একদম কিলিং। তার মানে এটা এক ধরনের ওদেরকে কি ছাড় দেওয়া হলো না, যে আমরা যাই করি, আমরা আসলে অপরাধের তালিকায় বা আওতায়, আমাদের কোনো অপরাধ নাই। এটা এক ধরনের ওদেরকে ইয়াদ করে দেওয়া হলো না? এইটা ব্যর্থতাটা হলো হুম, মিডিয়ার মিডিয়ার জি, ব্যর্থতা, যে মিডিয়া সঠিকভাবে এই জাতিসংঘের যে রিপোর্টটা, মিডিয়া সঠিকভাবে এটাকে মাঠে আনে নাই, উপস্থাপন করতে পারেনি, উপস্থাপন করতে পারে না বা করে নাই বা করতে করতে পারেনি। চায়নি বা না, কিছু। করতে পারেনি, এমন এমন আমি অনেক ঘটনার কথা যেগুলো বলা উচিত না, যেহেতু আমি হুম। ওই ওই ফিল্ডের লোক। তো আমি অনেক ঘটনার কথা জানি যে কিভাবে এমন ল্যাঙ্গুয়েজ পর্যন্ত ঠিক করে দেওয়া হয়েছে। ওইখানে যে রিপোর্টটাতে যা আসছে, সেই জাতিসংঘের রিপোর্টটার সঠিক বয়ানটা মিডিয়াতে না আসার কারণে এই মানুষগুলি মনে করেছে তাদের পক্ষে জাতিসংঘ রিপোর্ট দিতে। কারণ মিডিয়াতে সবগুলি হেডলাইন বা ব্যাখ্যা সবই এসছে হলো যে আহ, জুলাই এবং অগস্টের 5 তারিখ পর্যন্ত যে ঘটনাগুলি হয়েছে সেই ঘটনাগুলির কথা কিন্তু সরাসরি এসছে। কিন্তু জুলাই 5 তারিখ থেকে আগস্ট 5 তারিখ থেকে অগস্টের 15 তারিখ পর্যন্ত এই জায়গাটুকুর ব্যাপারটা কেউ রিপোর্ট করেনি, অথচ জাতিসংঘের এই রিপোর্টের মধ্যে সেগুলো আছে। হ্যাঁ ছিল সাইফুল ভাই, হুম। কিন্তু মানে যখন একে কনক্লুশন দেওয়া হলো, তখন কিন্তু অপরাধীর তালিকায় কিন্তু মানে প্রাক্তন প্রধানমন্ত্রী এবং তা সেখানকার লোক, এবং পরবর্তী ঘটনার যে দায়ী যারা, তাদেরকে নিয়ে কিন্তু কোনো কথা নেই। এবং সে ব্যাপারেও আমার একটা রেফারেন্স আমি আপনাকে দিব পরে, ওইটা। না, এটা একটা ব্যাপার আছে, যেটা হলো কিন্তু জি। জাতিসংঘের আপনি এই টিমটা, যে টিমটা কাজ করেছে আপনি জানেন কি না, এই টিমটাকে 5 তারিখ থেকে ইমিউনিটির নামে 5 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত তারা যে টাইমটা বেঁধে দিয়ে ওই সময় ঘটনাবলী তারা চেয়েছিল, সরকার তাকে একেবারেই এই ব্যাপারে সহযোগিতা করে নাই, যে কারণে এই রিপোর্টটা প্রায় 2 মাস দেরি হয়েছে। এই রিপোর্টটা আরো আগে দেওয়ার কথা ছিল, কিন্তু তারা 2 মাস পর্যন্ত চেষ্টা করেছে যে 5 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত তাদের কাছে যে তথ্যগুলি আছে এগুলো সরকারের কাছে ক্লারিফিকেশন নেওয়া, কিন্তু সরকার তাদেরকে এই ব্যাপারে কোনো কিছু মানে দেয়নি। সহযোগিতা এই করেনি। ধরনের এই ধরনের রিপোর্টের ক্ষেত্রে যেটা হয়, আমি আপনাকে বলি এটা টেকনিক্যাল জাতিসংঘের দিকে, এই ধরনের রিপোর্টের ক্ষেত্রে যখন রিপোর্ট গুলো প্রকাশ করে তারাই কিন্তু সরকারের সাথে কথা বলতে হয়, এবং সরকার যে তথ্যগুলির ব্যাপারে কনফার্ম করে সেগুলি তারা কনফার্ম হিসাবে সামনে আনে, আর যেগুলো সরকার কনফার্ম করে না সেগুলো তারা পেছনের দিকে নিয়ে আসা, কিন্তু রিপোর্টগুলি তারা প্রকাশ করে। এই জাতিসংঘের রিপোর্টের ধরনটাও তাই। সরকার যতটুকু পর্যন্ত দিয়েছে, 5 তারিখ পর্যন্ত যে ঘটনাগুলো দিয়েছে সেই ঘটনাগুলো নিয়ে তারা একটা জাজমেন্ট দিয়েছে, কিন্তু 5 তারিখের পরে কোনো জিনিস তারা জাজমেন্ট দিতে পারে নাই, বিকজ সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো তথ্য সহযোগিতা কিছুই করা হয়নি। তো জাতিসংঘের একটা বাধ্যবাধকতা যে আছে, যে জাতিসংঘের যে অর্গানাইজেশন গুলো বাংলাদেশে কাজ করে তার কিন্তু সরকারের সাথে মিলে কাজ করতে হবে। সে ইন্ডিপেন্ডেন্টলি এসে বলতে পারবে না যে লোপার প্রতি যে হামলা হয়েছে এটা আমরা দেখেছি, এটা আমরা এই করছি, এটার বিরুদ্ধে অবস্থান, তারা এটা বলতে পারে না। তারা বলতে পারে আমরা শুনেছি, আমরা থার্ড পক্ষ থেকে শুনেছি, দ্বিতীয় পক্ষ, কারণ সরকার তো এখানে কনফার্ম করছে না, পুলিশ কনফার্ম করছে না, র্যাব কনফার্ম করছে না, ইভেন আর্মি কনফার্ম করছে না। সো তারা কিন্তু ডিরেক্টলি বলতে পারে না, কিন্তু ইনডিরেক্টলি তারা বলতে পারে। সেই ইনডিরেক্ট রিপোর্টিংটা, এটা মিডিয়ার দায়িত্ব ছিল, যে ইনডিরেক্টলি তারা যে 5, 6, 7 পর্যন্ত যে চ্যাপ্টার গুলোতে তারা যেগুলো দিয়েছে এবং যে রিকমেন্ডেশন গুলো দিয়েছে, আপনি দেখেন সাধারণত রিপোর্টিং কি হয়, সামারি থেকে নেয় এবং রিকমেন্ডেশন গুলো আসে, কিন্তু রিকমেন্ডেশনের মধ্যে কোথাও কি আছে যে শেখ হাসিনাকে বা শেখ হাসিনা বা এর দলকে নিয়ে ফাঁসিতে ঝুলাতে হবে, অমুক বিচার করতে হবে, তো এগুলো কিছু না। তারা কিন্তু ওই রিকমেন্ডেশনের মধ্যে আপনি দেখেন একটা সমঝোতার জায়গা খোঁজার চেষ্টা করেছে, দুই পক্ষতে এক জায়গায় এনে তারা চেষ্টা করেছে একটা ইনক্লুসিভ রাজনীতি, সকলের ভোটাধিকার, আপনি একদম লাস্ট শর্তটার মধ্যে আছে হ্যাঁ, যে সকলে ওই সকলের শর্ত আছে, ভোটাধিকার নিশ্চিত করতে হবে। নিশ্চিত কারণ তারা করতে হবে। বলেছে যে সমাজের একটা বড় অংশের ভোটারকে বাদ দিয়ে তুমি এই দেশ চালাতে পারবে না বা এটা, এবং তারা অনেকগুলো এর মধ্যে যে তারা শর্ত দিয়েছে, কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যাবে না, এবং শব্দটা ইংরেজি বলছে স্টপ, এই ধরনের চেষ্টা থেকে বিরত থাকো।
হ্যাঁ, এবং কারণগুলি কি? কারণগুলো হলো একটা বিরাট জনগোষ্ঠীকে তুমি যদি আহ, রাজনীতির বাইরে রেখে দাও, তাহলে এটা ইনক্লুসিভ রাজনীতি হবে না এবং সঠিক রাজনীতি। ওই রিকমেন্ডেশন গুলো কিন্তু আমাদের মিডিয়াতে ওইভাবে আসেনি। আপনি দেখেন মিডিয়ার যদি এই রিপোর্টটাই যদি পুরো রিপোর্টে যে সে ধরুন যদি রেসপন্সিবল মিডিয়া হতো, বা মিডিয়া যদি রেসপন্সিবলি পারফরমেন্স করতে পারতো, তাদের উপরে যদি প্রেশার না থাকতো, তাহলে লাস্ট লাইনটা ছিল হেডলাইন, যে ইনক্লুসিভ রাজনীতি এবং তোমাদের কোন দলকে নিষিদ্ধ করার পথ থেকে সরে দাঁড়াও, চেষ্টা থেকে সরে দাঁড়াও। দুই ভাবে বলছে, একটা হলো নিষিদ্ধ করতে পারবা না, স্টপ। আর একটা হলো চেষ্টা থেকেও বিরত হও। আপনার তো এটাই হওয়া ছিল মানুষের কাছে মেসেজ, যে লোক, জাতিসংঘ কিন্তু বলছে যে ইনক্লুসিভ রাজনীতি আর যত বিরোধ ছিল, মারামারি ছিল, কাটাকাটি, এখন সবাই একসাথে এসে দেশটাকে গড়ার জন্য তারা কিন্তু প্রস্তাব দিয়েছে। কিন্তু এটা কেউ সামনে আনতে পারে না। কারণ কারণ হলো, আপনি জানেন কি বাংলাদেশের মিডিয়াগুলো এখন প্রচন্ড রকম, মানে এই মিডিয়া 2006-07 এরকম আর্মির কাছ থেকে প্রেসারে ছিল না যতটা এখনকার প্রেসারে। আপনি প্রথম আলোতে গতকাল একটা রিপোর্ট, এই এই জাতিসংঘ নিয়ে একটা রিপোর্ট করেছে, সেই রিপোর্টের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করানো হয়েছে নির্দেশ দিয়ে। ডেইলি ওকে। স্টারের একটা হেডলাইন জন্য ডেইলি স্টার ক্ষমা চেয়েছে। আপনি কল্পনা করা যায় ডেইলি স্টার জীবনে কখনো ক্ষমা চায়নি? এই প্রথম ডেইলি স্টার একজন উপদেষ্টার দাবিতে ক্ষমা চেয়েছে এই জাতিসংঘের রিপোর্ট নিয়ে। কিন্তু কারণ কি, তাদের বক্তব্যটা কিন্তু ওরা ওরা বলতে চায় যে জাতিসংঘ যেগুলো কনফার্ম করেছে সেগুলো তো তারা সামনে এসে বলছে ওই সরকারি দায়ী, এইটাই ঠিক। বাকি যেগুলো আছে এগুলো তো কনফার্ম করে না, এগুলো বলছে যে তারা শুনেছে, অভিযোগ পেয়েছে এবং এটা তদন্ত হওয়া উচিত। তো সেটা যেহেতু সরকার তাদেরকে এটার মধ্যে সম্মতি দেয় না বা এটার মধ্যে দেয় না, সেই জন্য তারা এই যে এই বিষয়গুলো নিয়ে রিপোর্টিং করা থেকেই সমস্ত মিডিয়াগুলোর উপর প্রেশার প্রেশার যেন না করতে পারে। দিস হোয়াট হ্যাপেন। বাট দ্য রিপোর্ট ইটসেলফ ফল্টি। ওয়াই ফল্টি? এই কারণে যে জাতিসংঘ যে 6, 7, 8 এর মধ্যে যে ইয়েগুলো দিয়েছে, আমি যে রিকমেন্ডেশন গুলো দিয়েছি, এগুলোর ব্যাপারে সরকারের সাথে তারা ইয়ে করতে সরকারকে সম্মত করাতে পারে নাই, বা সরকার কাছে তারা ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন, এই ফার্স্ট হ্যান্ড, ব্যাপারে সো ইট ইজ ফল্টি, নো ডাউট অফ ইট। সাইফুল ভাই, এই ব্যাপারে আমি আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে কোনো ধরনের প্রতিবেদন বা এমনকি সংবাদ মাধ্যমের যে প্রতিবেদন বা মত প্রকাশ করা হয়, সেখানেও কিন্তু এক দুটো শর্ত মানা হয়। আপনি খুব ভালো জানেন এটা। প্রতিবেদনে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা নাম ব্যবহার করা হয়, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের মতামত নিতে হবে এবং তা উল্লেখও করতে হবে। যদি সেই পক্ষ মতামত দিতে না চায় বা অপারগ হয়, তাহলে বস্তুনিষ্ঠতার সাথে সেটি উল্লেখ করা হয়। জাতিসংঘের মানবাধিকার সংস্থা এই প্রতিবেদনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাক্তন অনেকের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেছে, অথচ তাদের সাথে কোনো কথা বলা হয় নাই, তাদের কোনো বক্তব্য নেওয়া হয় নাই, তাদের মতামত না হয় না, বা তাদের আত্মপক্ষ, তাদের বলার কিছু থাকতে পারে, সেরকম কোনো কিছু কিন্তু নাই। এখন আপনি বলতে পারেন প্রধানমন্ত্রী তো অন্য জায়গায় আছে বা অন্য দেশে আছে, জাতিসংঘের জন্য কিন্তু এটা, জাতিসংঘ এটা মানে আন্তর্জাতিক সংস্থা। আমরা যতদূর জানি যে তারা দে ক্যান রিচ। তো এই যে একটা অবস্থা, এই 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 অবস্থায় জাতিসংঘ এই যে প্রতিবেদনটা দিয়ে দিল ফট করে, এটা কিরকম? মানে জাতিসংঘের কাছ থেকে কি এটা আশা করতে পারি আমরা? জাতিসংঘ এখানে আপনি যেটা যেটা বলছেন সেটা সেই দৃষ্টিভঙ্গিতে এটা অবশ্যই, আমি আগেই বলছি এটা ফল্টি। ফল্টি কারণ হলো যে কারণ শেষে আহ, যদি আপনি কনক্লুশনে দেখেন ওখানে অপরাধী করা হয়েছে, তাই না? না, অপরাধী করা হয়েছে তো প্রথম প্রথম ইয়েতেই আছে যে প্রথম ইয়েতেই আছে, উনি আমার এবং, কাছে আছে, হ্যাঁ, হ্যাঁ। উনি এবং ওনার সহযোগীরা, সহযোগী, আহ, এবং উনি আহ, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও এটার মধ্যে ঢুকাই দিছে, হ্যাঁ, ঢুকাই তাই দিয়েছে। না? কিন্তু কথা হচ্ছে, আপনি দেখেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, আপনি সেনাপ্রধান তো কথা বলে নাই, কিন্তু ওরা তো সেনাবাহিনী নিয়ে কথা বলছে, ঠিক আছে? হ্যাঁ। তো এখানে আমি এটাই বলছি যে এখানে সরকার যেখানে যেখানে বাধা দিয়েছে সেখানে তার ঢুকতে পারে নাই। আপনি শেখ হাসিনার কথা বলতে পারেন, বাট এটাও আবার ভেবে দেখেন শেখ হাসিনা লিগালি, বাংলাদেশ থেকে লিগালি কিন্তু উনি রেসিডেন্ট পারমিট নিয়ে কিন্তু ইয়েতে আছেন, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু উনি ইলিগালি ওই দেশে গেছেন, বাংলাদেশের ইমিগ্রেশন উনি ক্রস করেন নাই, কোনো ওকে। লিগাল প্রসিডিওর নাই। সো হুম। জাতিসংঘ যখন এই রিপোর্টটা দিতে যাবে বা ওনার সাথে দেখা করতে যাবে, তখন বাংলাদেশ সরকার যদি প্রশ্ন করে যে তুমি তো ওনার সাথে কথা বলতে পারো না, বিকজ সে আমাদের কাছে ওয়ান্টেড, আগে হুম। আমাদের কাছে আসবে তারপর তুমি কথা বলতে পারো। ওকে। কতগুলি টেকনিক্যাল ফর্মালিটিস আছে। জাতিসংঘ যে একেবারে স্বাধীন সার্বভৌম সংগঠন, এটা বিশ্বাস করেন, এটা ঠিক না। এটা বলা জাতিসংঘ যাবে যদি না। স্বাধীন এবং সার্বভৌম হতো তাহলে ভেটো সিস্টেম থাকতো না। থাকতো না, এক্স্যাক্টলি। হ্যাঁ,
তো জাতিসংঘের এই রিপোর্টের ক্ষেত্রেও কিন্তু তারা যদি, হ্যাঁ আপনি রিপোর্টটা কেন তাড়াহুড়া করে দিয়েছে এটা অবশ্যই তারা, আমি পার্সিয়ালিটি করেছে ফর ইউনুসের ফেস সেভিং এর জন্য, কিন্তু তারা কিন্তু রিপোর্টের ভিতরে নির্যাস দিয়ে দিয়েছে আপনি ইউনুসের ফেস সেভিং এর জন্য তারা যতই দিক তারাও প্রেসারে আছে। কিন্তু জাতিসংঘ ধরেন, আপনি কি মনে করেন ওপেন সোসাইটির ফান্ড জাতিসংঘেও আছে? সো ওপেন সোসাইটিরও তো একটা প্রেসার আছে, শুধু তাই না, আছে। অন্যান্য ইউকে অর্গানাইজেশন যারা ফান্ডিং করে, সিডা, সুইডিশ সিডা, কানাডিয়ান সিডা, সবাই তো এই রিপোর্টটা দেওয়ার জন্য পার্সু করেছে। তো এই প্রেসার গুলি তারা জাতিসংঘ নেয়নি, জাতিসংঘ জাস্ট পার্সিয়ালি, বাট জাতিসংঘ প্রপারলি ডকুমেন্টেড অল দি ইভেন্টস, যেটা গত সরকারের যারা সহযোগী যারা সমর্থক তাদের উপর যেগুলো হয়েছে সেগুলো কিন্তু ওয়েল ডকুমেন্টেড। কিন্তু তারা দেখেন টেকনিক্যালি তারা কি বলেছে, তারা ফার্স্ট হ্যান্ড কারোর সাথে পৌঁছাইতে পারে না। এটা দুইটা যুক্তি দিয়েছে, একটা হলো আওয়ামী লীগের লোকজন মাঠে নাই তারা বলেছে, আরেকটা হলো শেখ হাসিনার কাছে যাওয়ার মতো তাদের লিগাল কোনো ব্যাপার নাই, ছিল না, তাদেরকে ভারত সরকারের পারমিশন নিতে হতো। কিন্তু ভারত সরকার সে পারমিশন দিতে পারে না, তাইলে বাংলাদেশের সাথে গেঞ্জাম হয়। লুক, দেয়ার ইজ অলওয়েজ এ প্রবলেম। হ্যাঁ, হ্যাঁ, তারপরে ভারত সরকার শেখ যদি হাসিনা। পারমিশন দিত তাহলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে এখন যে সম্পর্ক, শেখ হাসিনা অনলাইনে দুটো শব্দ বলে তাতে যে অবস্থা, তার চেয়ে খারাপ অবস্থা হতে আরো পারে, খারাপ হয়ে যেত। খারাপ হয়ে যেত। তো সেক্ষেত্রে জাতিসংঘ যেটা করেছে সেটা পার্সিয়ালিটি, অ্যান্ড টেকনিক্যালি ইট ইজ এ ফল্টি রিপোর্ট, ফল্টি বাট মানে বাট দেয়ার ইজ অল দ্য এলিমেন্টস, আই টেল ইউ। ইনসাইড। এখন হ্যাঁ, আমি ইনসাইড আপনার দিয়ে কাছ যে থেকে যে পড়েছি। শেখ হাসিনা এবং এদেরকে যদি আজকে বিচার করা হয়, আজকে যদি বিচার করা হয়, কোনো এক সময় যদি সরকার পরিবর্তন হয়, ইউনুস এবং তার এই 21 জনের বাহিনী এরাও কিন্তু আদালতের দরজায় ঘোরাঘুরি করতে হবে। কারণ কি, ওই রিপোর্টটা ধরেই কিন্তু মামলা হবে, কারণ ওই রিপোর্টে বলা আছে যে এগুলো ইনভেস্টিগেট করতে হবে এবং এগুলোর ব্যাপারে মামলা করতে হবে, তারা কিন্তু বলেছে এগুলি। হ্যাঁ, মানে আমাদের আমাদের কাছে একটা ধারণা ছিল, আমার মতো যারা সাধারণ, একদমই সাধারণ, আহ, সব বিষয়ে তো সবার নলেজ থাকে না, আমাদের মধ্যে একটা ধারণা ছিল যে যদি জাতিসংঘ ইনভলভ হয় বা জাতিসংঘের একটা এ ধরনের প্রতিবেদন, ইটস এ ভেরি কমপ্লিকেটেড, ক্রুশিয়াল এন্ড সিরিয়াস ম্যাটার, রাইট? আপনি কাউকে একটা সিরিয়াস কেসের মধ্যে আপনি তাকে দোষী সাব্যস্ত করছেন, বা একটা গোষ্ঠীকে, যেমন দেশের ভিতরে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের আর্মি ছিল, তারাও কিন্তু এটার মধ্যে দোষী। তো তাদের অবশ্যই কাছে তা রিচ কিন্তু করা, তাদের কাছে আদব, কারণ না, তারা তো দেশে এটা ছিলেন। সেনাবাহিনীকে কথা বলতে দেওয়া হয়নি, র্যাবকে দেওয়া কথা হয়নি, বলতে তার দেওয়া মানে হয়নি, কি এই জিনিসগুলো পুলিশকে কথা বলতে দেওয়া হয়নি, কথা কাউকে বলতে কথা দেওয়া বলতে দেওয়া হয়নি। হয়নি। সেই সময় শুধু যে পুলিশ প্রধান ছিলেন তার সাথে, ওনারা তো না, দেশের ভিতরে, আমি যতদূর জানি, হ্যাঁ হ্যাঁ এটা ওরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা না হয় না, কিন্তু কারণ কি, এটা আমাদের দেশের ভাবমূর্তিরও ব্যাপার আছে, যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের সেনাবাহিনী, আমাদের আমাদের এন্ড অফ দ্য ডে এটা তো আমাদের দেশ, আমাদের দেশের ভাবমূর্তি সমস্ত কিছুই কিন্তু নির্ভর করে পৃথিবীর কাছে, না? সো আমি চাইলে সেদিক দিয়ে বললে বাংলাদেশের ভাবমূর্তি আর নাই, এটা ভাব এবং মূর্তি দুইটা দুইটা মূর্তি পিলারে দাঁড়ায় দুইটাই আছে। নষ্ট হয়ে গেছে, কিন্তু হ্যাঁ, দেশ তো একটু খারাপ লাগে আর কি। তো আমার মনে হয় যে এই জন্য, কারণ আপনি আজকেও শুনলাম যেটা জাতিসংঘের মানে বিভিন্ন সংস্থার ভূমিকা নিয়ে অনেক সমালোচনা আছে, সমালোচনা হচ্ছে, খোদ মার্কিন প্রেসিডেন্ট নিজে এরকম বক্তব্য দিতে শুরু করেছেন, না সে তো শুরু ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ ইয়েস, হুম। সে তো আহ, জাতিসংঘ নিয়ে তারপরে বোধহয় ফান্ডিং তাদেরকে উইথড্র করেছে না, সে ফান্ডিং অনেক উইথড্র জায়গাতে করতেছে। তো এখন এরকম কয়েকটা একটি, জায়গা থেকে সে বেরিয়ে গেছে, হ্যাঁ, এই যে পরিবেশ থেকে বেরিয়ে গেছে, বেড়ে তারপর গেছে, হেলথ থেকে বেরিয়ে গেছে, বেড়ে গেছে। সে কিন্তু অনেকগুলা থেকে বেরিয়ে গেছে এবং আরো অনেকগুলা থেকে বেরিয়ে যাবে। সে বলে মনেই করে যে এটা বিতর্কিত, এবং আসলেই তো আপনি আজকে রিপোর্টটা নিয়ে যদি আপনি সাদা চোখে দেখেন, যার ধরেন আমি ভেতরটা পড়েছি বা আপনি পড়েছেন, কিন্তু যারা পড়ে না তার কাছে কেমন তাদের লাগতেছে? তার কেমন কাছে লাগছে? অবশ্যই খারাপ লেগেছে যে জাতিসংঘ এরকম একটা পার্সিয়াল জিনিস করলো। কিন্তু এখানে টেকনিক্যাল ব্যাপার এসে জাতিসংঘ বেঁচে যায়, কিন্তু মানুষের দরবারে জাতিসংঘ বাঁচবে না। জাতিসংঘ এই ধরেন এই যে শেখ হাসিনার বা তার সমর্থক বা আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কাছে জাতিসংঘ কিন্তু অপরাধী হিসেবে চিহ্নিত হয়েছে। আবার এট দ্য সেম টাইম ওদের কাছে তারা হলো জাতিসংঘ একটা খাঁটি জিনিস। কিন্তু আপনি এই সরকার পাল্টে গেলে এই জাতিসংঘ কিন্তু এখন যারা জাতিসংঘের শত্রু মনে করছেন, শেখ হাসিনা এবং বা আওয়ামী লীগ এবং না, তারাই শত্রু কিন্তু, না, মানে মানে না না একটা আমার কাছে ভাবমূর্তি একদমই না না আমার কাছে কিন্তু এই অগ্রহণযোগ্য এই হয়ে গেছে। ডকুমেন্ট দিয়েই কিন্তু, যেটা বলা হচ্ছে এই সেফ হবে। ডকুমেন্ট বিচার করা হবে, এই ডকুমেন্ট দিয়েই কিন্তু এই গংদের বিচার হবে, যে ইউনুস এবং এই তার 21 জনের যে বাহিনী, হ্যাঁ এরা ওই যে ইকতার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির বাহিনীর মতো 17 জনের হুম। বাহিনী আর না, 21 জন বাহিনী, এই বাহিনী কিন্তু একেবারে নিশ্চিত থাকেন এরা আদালতের দরজায় ঘুরতে ঘুরতে ওদের দিন শেষ হয়ে যাবে যদি ওদেরকে আটকায় না।
সাইফুল ভাই, আমি আপনাকে বলি কেন এরকম। যারা পড়েছে তারা বুঝবে, আপনি তো জানেনই, আপনি তো খুবই ভালো করে একবার না অনেকবার পড়েছেন। এই যে আবু সাইদ ছেলেটা, ওর জন্য কয়েকটা প্যারাই আছে, আপনি আপনি দেখেছেন? আমি পড়েছি। তারপরে যে এই যে গুলির ব্যাপারটা, যেটা নাকি হুম। সেই সময়কার সাখাওয়াত সাহেব বললেন না, 7.62 মিলিমিটারের গুলি, ওইটা এগুলো। হুম। ওইটাই স্বীকার করেছে জাতিসংঘের স্বীকার লোক। করছে, তাই না? তারপরে এই যে এবং আবু এই সাইদের বুলেটটা বিষয়টা, সেনাবাহিনী বা ওরা বলছে র্যাবের কাছে আছে। কিন্তু এইটা যে বাইরে থাকবে না, তার মানে সেনাবাহিনী যদি ওখানে উপস্থিত না থেকে থাকে তাহলে না থেকে সেনাবাহিনী থাকে, এই গুলিটা করে নাই। গুলিটা করে নাই কিন্তু। র্যাব যদি ওখানে না থেকে থাকে, র্যাব করে নাই। এবং ওদের ফাইন্ডিংস এর মধ্যে কিন্তু একটা চমৎকার জিনিস আছে, সেটা হলো এটা একটু বলেন। এইটা আশ্চর্য হবেন যে আসলে এই ইন বিটুইনটা জাতিসংঘ হয়তো টিডবিটসটা দিয়ে দিছে, একটা ব্যাখ্যা করা আইনি ব্যাপার। সেটা হলো ওনারা কিন্তু একদম স্পষ্ট সবচেয়ে, এই মামলা প্রথমেই খারিজ হয়ে যাবে যে এটার ফরেন্সিক যে ইয়াটা ইভ্যালুয়েশনটা করা হয়েছে, যে ওইটার মানদণ্ড নিয়ে তারা প্রশ্ন তুলছে। আমি বলছি এটা প্রশ্ন কোনো তুলেছে। মানদণ্ড নাই। সে এই প্রশ্নে কিন্তু এই মামলা টিকবে না। কিন্তু এটা কিন্তু কেউ চিন্তা করছে না, সবাই মনে করছে মুখদের পক্ষে দিয়েছে। আর ওরা বলেছে কি, ওরা হিসাবটা রেখেছে হলো 35 মিটার থেকে বা হ্যাঁ 15 মিটার দূরে থেকে গুলিটা করা হয়েছে। সেই জায়গায় পুলিশ ছিল, কিন্তু দেখেন খেয়াল করেন, আবার এটা বলছে এটা হলো মিলিটারি গ্রেডের। তো পুলিশ যদি ওখানে থাকে, পুলিশের কাছে মিলিটারি গ্রেডের অস্ত্র থাকতে পারে না। থাকবে। এখন এত সূক্ষ্মভাবে একজন আইনজীবী ব্যাখ্যা করতে বা একজন জার্নালিস্ট, হয়তো আমি হয়তো পড়ছি বলে আমি জিনিসটা দেখছি, তারা কিন্তু ওই রিপোর্টের মধ্যে কিন্তু প্রশ্নগুলো রেখে দিয়েছে। কিন্তু তারা সরকারের দেওয়া যেগুলোকে আমলে নেই, ওরা বলেছে উই টুক ইন কগনিজ যে এরা আমাদেরকে এই রিপোর্টগুলো দিয়েছে এবং সেটা আমরা দেখেছি, কিন্তু এটা ত্রুটিপূর্ণ, এই ফরেন্সিকটা ত্রুটিপূর্ণ। এবং তারা কিন্তু ওখানে বলেছে 15 মিটার দূরে পুলিশ ছিল, ঠিক আছে, তার শরীরে এই মেটাল এটা পাওয়া গেছে, এইটা থাকে কার কাছে, এটা থাকে হলো র্যাবের কাছে, এটা থাকে সেনাবাহিনী। ওখানে সেনাবাহিনী ছিল না, ওখানে র্যাব ছিল না। র্যাব ছিল না। সো তাহলে আপনি গুলিটা আসলো যখন কোথা থেকে? যখন আদালতে দাঁড়াবে এই মামলা টিকবে না, এই কথাগুলোই ব্যাখ্যা হবে। কিন্তু আপাত দৃষ্টিতে কি হচ্ছে, ল্যাঙ্গুয়েজের মধ্যে দিয়ে কি আসছে, যে মুগ্ধকে মিলিটারি রাইফেলের গুলি দিয়ে মারা হয়েছে। কিন্তু জাতিসংঘ কিন্তু এখানে কোশ্চেন রেখে গেছে, এটা কে করলো, এটা কিন্তু তারা বলে নাই কে করলো, কিন্তু তারা এটুকু বলে গেছে ওখানে পুলিশ ছিল। এখন মানে সেটাই যে আসলে এই প্রতিবেদনটা বের হওয়ার পরে আমি বোধহয় দা হিন্দুতে একটা দেখলাম যে তারা দুইটা গভর্নমেন্টকেই বলছে যে দুই দুই রেজিমের কথাই বলেছে। হ্যাঁ বলেছে কিন্তু হিন্দু হ্যাঁ বলেছে, হ্যাঁ, এরকম কয়েকটা নিউজ পেপার আমার কাছে এই মুহূর্তে নাই, বাট আমি দেখেছি, আপনি যদি দেখেন হেডলাইনে অনেক নিউজ পেপার পৃথিবীব্যাপী, আল জাজিরা যেমন সিএনএন এর নিউজটাই কপি করেছে, আহ, বরাত দিয়ে বলেছে। কিন্তু আমাদের দেশে যখন নাকি নিউজটাকে টুইক করা হলো, মানে তারা তাদের মতো করে প্রেজেন্ট করলো, এবং এট দ্য সেম টাইম ডক্টর ইউনূস কিন্তু থ্যাঙ্কস জানিয়ে দিল। আপনি কি দেখেছিলেন ওইটা? হ্যাঁ ডক্টর হ্যাঁ, ইউনূস আমি যে পুরোটা সাধুবাদ আমি জানিয়েছে। আমি ওদের হুম। পুরো অ্যাক্টিভিটিস আমি জানি, আসিফ নজরুল কি করেছে। কি করেছে? হ্যাঁ হ্যাঁ, আসিফ নজরুল কোন অফিসে ফোন করেছে এটাও আমি জানি, কোন অফিসে ওকে বাধ্য করছে কি করার জন্য, ইভেন অনুবাদ চেঞ্জ করে দিচ্ছে। মানে সে হলে এখন শ্রেষ্ঠ অনুবাদক হিসেবে আবির্ভূত হয়েছে। আমি কোন একদিন যদি সামনাসামনি পাই তাহলে জিজ্ঞেস করবো যে ওনার অনুবাদের আসলে কোনো অভিজ্ঞতা আছে কিনা। উনি তো অনুবাদ ধরতেছেন এখন, যে ইয়াতে আহ, পত্রিকা অফিসে ফোন করা অনুবাদ ভুল হচ্ছে এটা বলতেছে। মানে ইংলিশটা বাংলা করা ভুল হয়ে গেছে, এরকম হ্যাঁ, বলতে চাচ্ছে? বাঙালিরা উনি ছাড়া আর কেউ পারে না, ওনার যেটা মানে ব্যাখ্যা ওইটাই ডেইলি স্টারও পারে না? পারেন। পারেন এই বলেই তো ডেলি স্টারকে ক্ষমা চাইতে হয়েছে। ডেলি স্টার কিন্তু 2006, 7, 8, 9 এরকম কোন সময়, এবং আওয়ামী লীগ কখনো ক্ষমা চায় না কিন্তু। না। শেখ হাসিনা শেখ হাসিনা আমার মনে আছে পার্লামেন্টে দাঁড়িয়ে মাহফুজ ভাইকে বলেছিলেন যে আপনি আমার সাথে হেলিকপ্টারে চলেন স্পটে, ওখানে কি হয়েছে আগে দেখে নেন। এবং ওই সময় কিন্তু মাহফুজ ভাই কিন্তু ক্ষমা চাইতে হয়নি। মানে কতটা চ্যালেঞ্জ, পার্লামেন্টে দাঁড়িয়ে শেখ হাসিনা বলছে আপনি আমার সাথে চলেন, আমি আপনাকে স্পটে নিয়ে যাব, এই ঘটনা এরকম না আপনারা যেটা লিখেছেন। কিন্তু তাকে কিন্তু ক্ষমা চাইতে হয়নি, আজ এইখানে কিন্তু ক্ষমা চাইতে হচ্ছে। হ্যাঁ সাইফুল ভাই, দিস ইজ মানে আনফরচুনেট। এই জন্য আমি বলবো যে গত 16 বছরে আমাদের কিছু ন্যারেটিভস, কিছু সেট করা হয়েছিল ফ্যাসিস্টের মতো, বাক স্বাধীনতা নেই, তারপরে এরকম কিছু ন্যারেটিভস মানুষের মাথায় ঢুকে দেওয়া হয়েছিল। তো বাক স্বাধীনতা তার মধ্যে কিন্তু একটা ছিল, যে কেউ কথা বলতে পারছে না। তো কথা না আমার বললে এত প্রতিবাদ হলো কি করে, হলো কি টেলিভিশনে করে, টেলিভিশনে মানে এত টক শো হলো কি করে।
মাইক্রোফোন হাতে তারা কথা বলেই বলছে কথা বলতে পারছে না। তো এখন গত 7 মাসে কথা বলতে পারা এবং না বলতে পারার ডিফারেন্সটা সংবাদ মাধ্যমও হয়তো বুঝতে পারছে, টের পাচ্ছে, অবশ্যই টের টের পাচ্ছে। আপনি পাচ্ছে। আপনি খেয়াল করে দেখেন একটা আহ, খুবই বিখ্যাত একটা টকশোর জি, ইয়ে উপস্থাপক উনি, এবং হ্যাঁ হ্যাঁ, উনি বিখ্যাত, আমি উনি বুঝতে পারছি উনি কার কথা বলেছেন। উনি একজন আমি নাম বলবো না কারণ আমি কখনো আমি কারো নাম বুঝতে নেই। পারছি আপনি কার কথা তো বলছেন। উনি উনি তার একটা নিজস্ব ওয়েবসাইট আছে বা ইউটিউব মানে সাইট আছে, ইউটিউব সেখানে চ্যানেল উনি মনোলগ বলেছেন করেন যে উনি। হ্যাঁ, যে প্রয়োজনে আমি ঠেলা গাড়ি চালাবো, কিন্তু আমি মাথা নত করবো না, আমি ঠেলা গাড়ি চালাবো, আর প্রয়োজনে আমি বিদেশ চলে যাব। আপনি বলেন যে যেই উপস্থাপক পুরো 15টা বছর শেখ হাসিনা এবং তার গভর্নমেন্টকে গ্রিল করেছে, গ্রিল করেছে এক্স্যাক্টলি। একদম গ্রিল করেছেন, এবং এবং ওই প্রতিষ্ঠানটাও তাকে এই ফ্রিডমটা দিয়েছিল, এই গ্রিল করার হ্যাঁ, ফ্রিডমটা দিয়ে, কারণ প্রতিষ্ঠান মালিকরা তো না দিলেও পারতেন, কারণ আবার প্রতিষ্ঠানের মালিক প্রতিষ্ঠানের মালিকের সাথে তাদের অনেক, পিএম এর শেখ হাসিনা পিএম অনেক এরও ঘনিষ্ঠ, একটা অনেক শক্ত অনেক ঘনিষ্ঠতা হ্যাঁ, ওই অনেক সময় ওই ওনার বাড়িতে প্রতিষ্ঠান। গিয়ে ইয়েও নিল। হ্যাঁ না, ওনার আমি বলি সেটা হলো ওই প্রতিষ্ঠানের যিনি চিফ এডিটর ছিলেন, জি, সব্যসাচী কবি। হ্যাঁ হ্যাঁ, তো উনি এই এই মালিকদের বাবার মতো ছিলেন। আমি আমি জানি যেটা বলছে, ওই মালিকদের বাবার মতো একদম পিতার ভূমিকায় ছিলেন, এবং শেখ হাসিনার কাছে পৌঁছানোর জন্য উনি পিতার ভূমিকা নিয়েছেন। আচ্ছা, এবং মানে ওই প্রতিষ্ঠানকে শেখ হাসিনার মনোযোগে আনার জন্য উনি যথেষ্ট ভূমিকা রেখেছেন, এবং শেখ হাসিনার কাছে নিয়ে মালিকদেরকে পার্সোনালি পরিচয় করে দিয়েছেন, এবং শেখ হাসিনার উপরে ডকুমেন্টারি করিয়েছেন। শেখ হাসিনার উপরে ধরেন বিভিন্ন অন্যান্য শেখ হাসিনা অন্যান্য কাজ করে বিভিন্ন প্রতিবেদন করেছেন। হ্যাঁ এরকম হ্যাঁ, এরকম দেখেছি। একটা জায়গা থেকে ওই প্রতিষ্ঠানে বসে একজন সারাক্ষণ শেখ হাসিনাকে গ্রিল করেছে। একই দিনে যেদিন ধরেন শেখ হাসিনার বাগান নিয়ে রিপোর্ট হচ্ছে, মানে উনি কৃষি রিপোর্ট কাজ হচ্ছে, করেন রিপোর্ট হচ্ছে, সে একই কৃষি দিনে আপনি ওই উপস্থাপকেরই একটা অনুষ্ঠানের মধ্যে শেখ হাসিনাকে গ্রিল করা হচ্ছে। গ্রিল করা হচ্ছে। তো সেই ভদ্রলোক যদি এই অবস্থা হয়, আপনি বুঝেন যে 6 মাসে তার হতাশা কি পর্যায়ে পৌঁছেছে এবং সাংবাদিকতা কোথায় গিয়ে পৌঁছেছে। না, তবে এটা ঠিক যে উম, আরো আরো ওসব। একটা একটা জি, উদাহরণ আপনাকে দিই। জি, আরেকজন যে স্বনামধন্য, আমি ওনার নাম নিতে পারবো কিন্তু উনি রাজনীতিবিদ, রুমিন ফারহানা, উনি প্রকাশ্যে বলেছেন যে হ্যাঁ, আমি গত 15 বছর যেভাবে কথা বলেছি এখন কথা বলতে পারি না। আমি নিরাপত্তাহীনতায় ভুগি। এটা এটা পরের ভার্সন। আগের হুম, ভার্সনে উনি বলছেন আমি এতদিন কথা বলতে মানে 15 বছর শেখ হাসিনার আমলে আমি কথা বলেছি সবসময়, কোনো বাধা হয় না, এখন কেন আমার কথা বলতে দেওয়া হবে? এরা এরপরের ভার্সনটা হলো উনি নিরাপদ না, যে শেখ হাসিনার নিরাপদ না। আমলে তার তো এই নিরাপত্তাহীনতায় ভুগতে হয়নি, এখন ওই প্রতিষ্ঠানের কাছ থেকে তাকে একজন দারোয়ান বা একজন সহযোগী নিতে হয় তাকে বাড়িতে পৌঁছায় দেওয়ার জন্য। পৌঁছায় দেওয়ার জন্য। তো দিস ইজ হ্যাপেনিং, দিস ইজ দি একটা হলো কি জানেন, এটা রিয়েলিটি, যে রিয়েলিটি থেকে ওইখানকার সাংবাদিকরাও কিন্তু বেরোতে পারতেছে না, বেরোনোটাও সহজ না। আমি আমি একদম প্র্যাকটিক্যালি কাজ করে দেখছি, বুঝছেন এটা। জি, সরকার যখন দমন পীড়নের মধ্যে চলে যায়, যখন আপনাকে গলা চিপে ধরে, আমার 2006, 2007, 2008 এই সময়টার ভূমিকা আমার আর্মির সাথে আহ, কিভাবে বানিয়ে চলতে হয়েছে আমি সবগুলো দেখেছি। এই সরকার আমার জানা মতে, যদি জিয়াউর রহমান যদি প্রথম সামরিক শাসক হিসেবে এক নায়ক হয়ে থাকে, তারপরে যদি এরশাদ এক নায়ক হয়ে থাকে, আর শেখ হাসিনাকে তো বলা হচ্ছে উনি স্বৈরাচারের আরো কি মাতা বলছেন তারা, তাইলে এখন হলো পিতা দাঁড়িয়েছেন বা উনি প্রপিতা দাঁড়িয়েছেন হলো ইউনূস সাহেব, তার চেয়ে বড় স্বৈরাচার আমি, এবং প্রতিটা ক্ষেত্রে তার ভূমিকা এবং ন্যারেটিভ চেঞ্জ করার জন্য তারা যে মিডিয়াকে যেভাবে ব্যবহার করছে, এই যে ট্রাম্পের সাথে মোদির হ্যাঁ, দেখার দিন উনি কি নাটকটা করলেন ইলন মাস্কের সাথে, উনি একটাও এখন পর্যন্ত ভিডিও সামনে আনতে পারেন নাই কিন্তু। আমি কিন্তু আমার আগে গতকালই আমি একটা ইয়েতে বলছেন যে উনি পারলে ওনার একটা ভিডিও দেখাক যে উনি কথা বলতেছেন। পুরো ইন্টারভিউটা যেটা তারা প্রেস রিলিজের মধ্যে দিয়েছে, যে ইলন মার্কের সাথে তার যে কথাবার্তা, পুরোটাই কিন্তু ইউনুস সাহেবের কথাবার্তা। ইলন মাস্কের মাত্র 4টা ওয়ার্ড আছে, যে আই নো হোয়াট ইউ ডিড, ইয়ে মাইক্রো ফাইন্যান্স না তুমি কি কাজ সেটা আমার জানা আছে, জাস্ট এইটুকু। আর কিন্তু কোনো কথা নেই। আর পুরোটাই হলো ওনার ব্যবসায়ের কথা। উনি গ্রামীণ ফোনের সাথে স্টারলিংকের কি যোগাযোগ করাবেন, ওনার পার্সোনাল ব্যবসা। হি ক্যানট হি ক্যানট গো, মানে এরকম আপনি আমাদের শেখ মানে হাসিনা যদি এই ধরনের করতেন, যে উনি পার্সোনাল ব্যবসার জন্য উনি বিদেশ বেড়াতে গেছেন এবং সেখানে যে পার্সোনাল ব্যবসার কথাবার্তা হচ্ছে, আপনি শেখ হাসিনার চামড়া রাখতো, ইভেন খালেদা জিয়ার রাখতো না। এই পরিবেশ ছিল যে পরিবেশটা এখন হয়েছে। এখন ওই ন্যারেটিভটাই কিন্তু টেলিভিশন প্রচার করতেছে, যে ইলন মাস্কের সাথে বাংলাদেশের এমন একটা চুক্তি হচ্ছে। আরে ভাই, স্টারলিং এর সাথে চুক্তি হলে আরো অন্যান্য প্রতিষ্ঠান, বাংলাদেশের ইন্টারনেটকে তুমি উন্নয়ন করো, তুমি স্টারলিং এখানে এনে বাংলাদেশের ব্যবসা নষ্ট করছো।
এই কথাটা কিন্তু কেউ বলছে না, কেউ বলছে না, যে হয়তো স্টারলিংক বলতে আসলে পারছে না। বাংলাদেশের ইন্টারনেটের ব্যবসাটা নষ্ট হবে, এইটা কিন্তু কেউ বলছে না। ওই বলছে যে স্টার্লিং আসলে আমরা নাকি আমাদের গ্রামের চা বিক্রেতা নাকি ইন্টারন্যাশনাল ব্যবসায়ী হয়ে যাবে, আল্লাহ জানে কি বলছে। সাইফুল ভাই, আমার কাছে আরেকটা বিষয় মনে হয় যে এই যে ইলন মাস্ক তো ডক্টর ডোনাল্ড ট্রাম্পের সাথে অনেক ক্লোজ না? একদম ওনার বলা হয় যে সেকেন্ড ম্যান, বা ফ্রেন্ড, তাই না? সে হ্যাঁ, তো জুনিয়র ফ্রেন্ড। ভেরি ক্লোজ। সো হয়তো এটা বোঝানোর চেষ্টা করছে যে দুয়ে দুয়ে চার আর কি, যে ইলন মাস্কের সাথেও কথা বলছে। বাট আমি যে একটা ট্রাম্পের ডকুমেন্টারি দেখেছি, ট্রাম্প কিন্তু তার নিজের মতো চলবে ওখানে, কারো সে কারো কথা কথা শুন, শুনবে আপনি না। ইলন এবং মাস্ক নিয়ে যে, ডক্টর ইউনূসের সাথে ট্রাম্পের যে একটা ব্যাপার পুরোনো সময় থেকে আছে, আমি জানি। তো যাই সবাই, হোক, সে প্রসঙ্গে না যাই। কিন্তু আমার কাছে যেটা আপনার কিন্তু কথা, ইলন মাস্কের কথাটা আপনাকে বলি, ইলন মাস্কের যে ওনারা যে ধরেন একটা চিত্র তৈরি কনভারসেশন, করেছেন যে মানুষের দৃষ্টি ফেরানোর জন্য মোদির সাথে ট্রাম্প, কিন্তু ইলন মাস্ক কিন্তু তার পরবর্তী উনির সাথে উনি যেটাকে ভিডিও কনফারেন্স বলেছেন সেটার পরপর ইলন মাস্ক কিন্তু তার বাচ্চা কাচ্চা সহ মোদির সাথে দেখা করতে গেছে। হ্যাঁ দেখেছি সেখানে এটা। সেখানে মোদি তার তিন বাচ্চা, মানে ওরা বলে যে থ্রি মাস্কেটিয়ার্স, বলছে যে থ্রি মাস্কেটিয়ার্স কে নিয়ে এ, ইয়ে ওর নাম কি, প্রথমটার নামই তো এক্স, একদম, আরেকজন হলো কি নাম, মানে তিনজনের তিন নাম, ওই তিনটাকে আমেরিকান মিডিয়া বলছে থ্রি মাস্কেটিয়ার্স নিয়ে ইলন মাস্ক মোদির সাথে দেখা করেছে। এবং সেখানে মোদি তাদেরকে পৌরাণিক এই কাহিনীর একটা উপন্যাস দিয়েছে, কাহিনী নির্ভর বিভিন্ন পুস্তক ইয়ে করছে, গিফট করছে। সেখানে আবার ইলনও তাকে কি গিফট করছে জানেন, সেটা হলো তার স্পেস এক্স, যেটা মহাকাশে গিয়েছিল, যেটা মহাকাশের একটা ওই যে তাপ প্রতিরোধক একটা মেটাল, যে মেটালটা তারা একটা অংশ এনে সে ইয়েকে মোদিকে উপর দেয়। আমি মোদির নরেন্দ্র মোদী। প্রশংসা করছি না, কিন্তু ইলন মাস্কের ভূমিকার কথা বলছি। ইলন মাস্ক ওনার সাথে মাত্র 4টা ওয়ার্ড বলেছে, আর ইলন মাস্ক ওরা থ্রি মাস্কেটিয়ার্স নিয়ে মোদির সাথে দেখা করেছে, তার তার ব্লেয়ার হাউসে, এবং তার বাচ্চাদের সাথে খেলাধুলা করেছে, বাচ্চাগুলোকে গিফট দিয়েছে। উনি নিজে আবার তার স্পেস এক্স এর একটা মেটাল ইয়ে, যে স্পেস এক্স যেটা মহাকাশে, তার একটা অংশ তাকে দিয়েছে। তো সম্পর্কটা কোনটা গাঢ়, এটা জাস্ট আমি না আমি এটা এখন, না এখন মানে ব্যাপারটা এরকম যে ভদ্রলোক, মানে আমাদের যে এখন প্রধান উপদেষ্টা, আনফরচুনেটলি ডক্টর ইউনূস, ওনার কার্যকলাপ, উনি যদি ওনার অনেক সময় হয় না, মানুষকে না জানলে একটা শ্রদ্ধা। উনি ডক্টর ইউনূস, উনি নোবেল পেয়েছিলেন, উনি দূরে আছেন। তখন আমরা শেখ হাসিনাকে কিন্তু মানুষ বলতো লোকটাকে এতই করছে ওই করছে, লোকটার কেস, লোকটা সিঁড়ি বেয়ে ওঠে, সিলি সিলি কথাবার্তা। বাট এখন আমরা বুঝতে পারছি বাঙালির জীবনে উনি হচ্ছেন একটা আহ, বাংলাদেশের একটা, কি বলবো আমি, এত এত বয়স্ক মানুষকে আমি কি বলতে পারি খারাপ কথা বাংলাদেশ তো জীবনে বলাই একটা, যায় না। না কিন্তু আমি কিন্তু বলতে আপনি, পারছি না আমি আর কি, উপমা বাঙালির দিয়ে দুর্ভাগ্য আপনাকে, আর কি। বাট উপমা দিয়ে বলা যায়, যেমন ধরেন আগে ইউনুস সাহেব আপনি আন্দোলনের মধ্যে 5 তারিখ পর্যন্ত ইউনুস সাহেব সম্পর্কে, বা 5 তারিখ 8 তারিখ পর্যন্ত ইউনুস সাহেবের নাম ওঠার পরে রিক্সাওয়ালা থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে অন্তর এত বড় হয়ে গেছে, আমি মনে করছি বাংলাদেশের এখন উদ্ধার হয়ে যায়, যে বাংলাদেশ উইল বি দি মেবি বিকাম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অর ইউরোপ। আমেরিকা কাইন্ড অফ। সেই রিক্সাওয়ালা, যে রিক্সাওয়ালারা এরকম কথাবার্তা, সেই রিক্সাওয়ালাদের আপনি যদি এখন রিয়াকশন দেখেন, তার নামটা ঠিক মতো উচ্চারণ করে না এখন, বিকৃত করে তার নাম উচ্চারণ করে, না এটা খুব উচ্চারণ করে। দুর্ভাগ্যজনক। হুম, মানে এবং দুর্ভাগ্য না মানুষের, আসলে মানুষ তার নিজের, উনি ওনার বয়স নাকি অনেক 80+, উনি ওনার স্বরূপটাকে আসলে জাতির সামনে জানিয়েই গেলেন যে আমি আসলে, তোমরা আমাকে অনেক বেশি ভাবতা ভালো, কিন্তু আমি আসলে না। আমি ওনাকে, আমি আমার 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 শিক্ষা নাই যে আমি কাউকে খারাপ ভাষায় কথা বলবো, আমি পারি না। বাট আমি খুবই বিরক্ত হই আর কি ওনার ওনার একটা সাধারণ মানুষ হিসেবে আমার একদমই, আমি বাংলাদেশটাকে উনি যা করলেন, আমাদের এই দেশটা একটা আপনি অসাম্প্রদায়িক। রিসেন্ট তার বক্তব্য সোশ্যাল বিজনেস নিয়ে, আমি একটা কথা বলি, আমি কিন্তু ইকোনমিস্ট না, আমার সোশ্যাল বিজনেস নিয়ে আমি একটা কথা, রিসেন্ট উনি একজন বিদেশির সাথে কথা বলতে গিয়ে উনি সোশ্যাল বিজনেস কেন আগাইতে হবে, কিভাবে নিতে হবে, এই যে ইয়াতে দুবাইতে, উনি বলছেন যে আহ, তোমরা তো চ্যারিটি দাও, ঠিক আছে, তোমরা তো চ্যারিটি, চ্যারিটি না দিয়ে সোশ্যাল বিজনেস করো। উনি বলছেন, তো ঠিক আছে, ওনার কথা সবাই শোনে, এটার কোনো সন্দেহ নেই। ওই উপস্থাপক সিএনএন এর বা কোথায় উপস্থাপক, ওনার নামটা আমি ভুলে গেছি, ভদ্রমহিলা। তো উনি কিন্তু বারবার তাকে ওই জায়গা থেকে সরায় আনছে, উনি কিন্তু বারবার বলতেছেন না সোশ্যাল বিজনেস এই করতে হবে। কিন্তু উনি একটা উদাহরণ এখন পর্যন্ত পৃথিবীতে না, বাংলাদেশে উদাহরণ তৈরি করতে পারে নাই, যে সোশ্যাল বিজনেস করে ওই প্রতিষ্ঠানটা সোশ্যাল কাজ করেছে। উনি বলতে চান ওনার দই, শক্তি দই,
শক্তি দই ইজ এ ফেলিয়ার, টোটাল ফেলিয়ার। শক্তি দই কেউ খায় না, কোনো বাচ্চাকে শক্তি দই দিলে খাবে না, এবং শক্তি দই বাজারে যা পাওয়া যায় না, মানে এটা যেহেতু চলে না, বাজারে চলে না, তো ওনার সোশ্যাল বিজনেসের অবস্থা এই। আর উনি সারা দুনিয়াকে কিন্তু চেঞ্জ করে ফেলতেছেন একদম। স্টারলিংকের চুক্তির স্টারলিংকের সাথে তো সম্পর্কের কথা বলতে উনি কি বলছেন জান, গ্রামের একজন ক্ষুদ্র ব্যবসায়ী নাকি ইন্টারন্যাশনাল ব্যবসায়ী হবে। আই ডোন্ট মানে নো। উনি উনি আসলে মনে করছেন, উনি যেটা বলছেন, যেটা হয় যে যেখানে আপনি আহ, মানে উনি যেটা বলবেন সেটাই আইন, ওনার যে উপদেষ্টারা যেটা বলবে এবং সাথে সমন্বয়করা যেটা বলবে সেটাই বোধহয় আইন, এবং হচ্ছে 7 মাস যাবত। আর সবচেয়ে বড় কথা, যদিও প্রথম আলো, ডেইলি স্টার বা ওনাদের ভূমিকা, সংবাদ মাধ্যমের ভূমিকা আম, শেখ হাসিনা রিজিমের সময় যথেষ্টই, আমি বলবো ঠিক আছে, ওনারা ওনাদের সংবাদ প্রচার করেছেন, বাট আমি এটা দুর্ভাগ্য, আনফরচুনেট যে ওনারা এখন কথাই বলতে পারছেন না, বা ওনাদের এভরি ওয়ার্ড চেঞ্জ করা হয়, ওনার সবকিছু একদম স্ক্যান করে তারপরে সেটাকে দেওয়া হয়। আমরা এটা এটা কাম্য না আমাদের জন্য, কারণ সংবাদ মাধ্যমে যদি এইভাবে প্রেশারাইজ থাকে, এইভাবে কম্প্রোমাইজ হতে হয়, তাহলে আর থাকলো কি? আপনি কারণ যেসব রিপোর্ট শেখ হাসিনা এবং তার পরিবারকে নিয়ে যে রিপোর্ট গুলো একেবারে সেম 2007 and 2008 একেবারে সেম, খালেদা জিয়া এবং তার ছেলেদেরকে নিয়ে কিন্তু সেম জিনিসগুলো এরকম করে কপি করে করে আসতো, এবং হুম, অর্ডার দিতে এটা করতে হবে। কিন্তু আমাদের অ্যাটলিস্ট ওইটুকু সাহস ছিল, আমরা করি নাই, অনেকেই করেন, কিন্তু অনেকেই করেছে, মাহফুজ ভাই স্বীকার করেছেন যে তারা করেছে, কিন্তু নিউ এজ করে নাই, আমরা করি নাই। আমি যে আমরা কখনো এগুলো করতে যাইনি পার্সোনালি। খালেদা জিয়াকে আক্রমণ করার জন্য, খালেদা জিয়াকে কষ্ট বা তার পরিবারকে কষ্ট দেওয়ার জন্য এগুলো কিন্তু আমরা কিছুই করি নাই। কিন্তু এখন করা না করার কোনো কথা নেই, ক্ষমা পর্যন্ত চাইতে হচ্ছে। তো ওনারা বুঝতেছেন না যে ওনাদের মানে কি হয়েছে, ওনাদের পরিবেশ এবং পরিস্থিতির কি চেঞ্জটা হয়েছে। তাদের এখন সেনাবাহিনী এসে পাহারা দিতে হয়, এটা কি কোনোদিন হয়েছে? হ্যাঁ, কি মানে কি লজ্জার, কি এটা এটা তো ভয়ঙ্কর। এটা ওই দুইটা অর্গানাইজেশনের জন্য লজ্জা। লজ্জার, ওইটাই তো বললাম, কি ভয়ঙ্কর যে আমি, মানে এটা তো একদম কাম্য না, একদম আমরা আশা করি না এটা বাংলাদেশের কাছে। সাইফুল ভাই, আমরা অনেক কথা বলছি, আপনার সাথে আবারও আমরা কথা বলবো। তো এই প্রসঙ্গ, আশা করছি যে এই যে মানুষ এত সাপ্রেস হয়ে আছে, মানুষকে যে অবদমিত করা হচ্ছে, এখান থেকে আসলে রেভলিউশনটা আসবে। বিকজ জাস্ট আমি একটা সংবাদ মাধ্যমে কাজ করতাম বলে দিনের পর দিন আপনি যদি সাংবাদিকদেরকে আটকে রেখেছে জেলের মধ্যে, আমাদের শাহরিয়ার কবির ভাই, ফারজানা রূপা, শাকিল, তারপর বাবু, মোজাম্মেল বাবু, সবাইকে জেলে, জাস্ট তারা তাদের আচ্ছা কাজটা আচ্ছা করেছে। আচ্ছা, জাতিসংঘের রিপোর্টে কিন্তু আপনি জানেন জাতিসংঘ ওদেরকে নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য মুক্তি বলেছে। দেওয়ার জন্য, কিন্তু এগুলো আসলে মানে ওরা তো এখানে পুরাটা কুক করে করে ওরা মানুষকে, আমাদের দেশের মানুষরা তো একটু পড়াশোনাও করি কম, আমাদের সেই সুযোগটাও কম। অথচ আমরা মিডিয়াগুলো কিন্তু এটা প্রচার করতে পারতো, এই প্রচার করতে অংশটুকু, এই অংশটুকু তাদের পারছে স্বার্থে না হয়তো। তাদের স্বার্থেই এটা, হ্যাঁ, তাদের স্বার্থে এটা করা উচিত ছিল অ্যাটলিস্ট। মানে আমার যে মনে হয় যে যে আর সকল সাংবাদিককে মুক্তি দেওয়ার জন্য তারা দাবি জানাচ্ছে। আসলে ভয়কে জয় করতে হবে, না হলে কিন্তু আমরা এই মুহূর্ত থেকে বারবার বের হতে পারবো না। আমি 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 কিন্তু আপনি বলতে পারবো, কিন্তু এটা ভয়কে জয় করবে তারাই যারা মাঠে আছে, যেটা তারা গাইবান্ধায় করেছে। হুম, এটা শুরু, আমার কাছে মনে হচ্ছে এগুলো শুরু। এবং যেটা টাঙ্গাইলে তারা করেছে, ফুলের দোকানে হামলা চালায়, সেখানে যে প্রতিবাদ হয়েছে, এগুলো শুরু। সেখানে কিন্তু প্রতিবাদ হয়েছে, মানুষ কিন্তু মানুষ ওই দোকানে প্রতিবাদ গেছে। করবে। হ্যাঁ, মানুষ প্রতিবাদ করেছে, ওখানেও করেছে, গাইবান্ধাতেও করেছে। আর বাংলাদেশের ওই যে বঙ্গবন্ধু বলেছেন না, আমাদের দাবায় রাখতে পারবা না, তো আমাদের আসলে দাবায় রাখতে পারবো না। আমরা একদম শেষে চলে এসেছি। আমার শেষ প্রশ্নটা যেটা করছে, আবার জাতিসংঘের বিষয়টা চলে যাই। জাতিসংঘের মানবাধিকার সংস্থার এই প্রতিবেদন যাদের বিপক্ষে গেছে, মানে শেখ হাসিনা, আওয়ামী লীগ, আমাদের প্রতিরক্ষা বাহিনী, সেনাবাহিনী, অনেক নেতাকর্মী, সরকারি কর্মকর্তা, এরকম সবার অনেকের বিপক্ষে গেছে, বা আপাত দৃষ্টিতে যদি বলেন এখনকার সময়ের প্রেক্ষাপটে, তো এইটার জন্য কি সামনে আবার আইসিটির একটা মামলাও আছে না? হ্যাঁ, তো এটার জন্য কি আবার এটা কি কোনো কোনো একটা এটার বিরোধ, ব্যাপারেও কিন্তু জাতিসংঘ কিন্তু আপত্তি করেছে আপত্তি তাদের রিপোর্ট। করেছে? কারণ শুধু আগে, আপত্তি হ্যাঁ, শুরু করে নাই, তারা স্পষ্ট করে বলেছে যে এটার জাতিসংঘ আগেও একটা বিষয়, এটা হলো নরমাসের মৃত্যুদণ্ড নিয়ে জাতিসংঘের কোনো কিছুর সাথে জাতিসংঘ নিজেকে সংশ্লিষ্ট রাখে না। সো এই এই বিচার যদি হয়, জাতিসংঘ এটার সাথে থাকবে না। তাদের রিপোর্টও কিন্তু ব্যবহার করা যাবে না, কিন্তু এটা যতই গল্প দিক যে হুম, জাতিসংঘের রিপোর্ট, ওটা কিন্তু কগনিজেন্সে নিতে হ্যাঁ, পারবে ওটা না। তো তারা বলেও দিছে যে এটা তারা বলে ব্যবহার, দিয়েছে, বলে তারা বলে দিয়েছে। দিয়েছে। আর তাদের বড় আপত্তি হলো যে তারা জানে, তারা কিন্তু এটা দেখেন, তারা কিন্তু এগুলো খেয়াল করে, এবং এটা যে একেবারে সবাই আমরা যে একেবারে যার সঙ্গে মানে খুব ক্ষুব্ধ তা না, তারা কিন্তু এই যে যে চিফ চিফ প্রসিকিউটর,
সে প্রসিকিউটরের ব্যাকগ্রাউন্ড পর্যন্ত তারা জানে, এবং সেটাও তুলে ধরেছে, হ্যাঁ, চেক তুলে করেছে, ধরেছে। এবং তুলে তারা ধরেছে। এই জন্য বলেছে যে এই সব জিনিসগুলো চেঞ্জ না করা পর্যন্ত এইসব মামলাগুলো, তাহলে ইউনূস সাহেব যে বললেন এটা একটা দলিল হয়ে গেল, সেই দলিল তো ব্যবহার অযোগ্য করে রেখেছে জাতিসংঘ। কারণ জাতিসংঘ বলছে তুমি এই চেঞ্জ না করলে কিন্তু এগুলোর এটা করতে পারবে না। জাতিসংঘ রিপোর্টে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে মানে কি বলে এটা চুম্বক জিনিস যেটা ঘটেছে বাংলাদেশে, এইটার বর্ণনা কোনো পত্রিকাতে আসে নাই। এটা কোনটা? 2001 সালে বাংলাদেশে এই নারী নির্যাতন, ও হ্যাঁ, আপনি ধর্ষণ বলেছিলেন, ঠিক আছে, হ্যাঁ, ধর্ষণ। জাতিসংঘের এই রিপোর্টের মধ্যে কিন্তু সেগুলো পুরোপুরি দেওয়া আছে। হুম। এবং জাতিসংঘ বলেছে যে সরকারের বাধায়, মানে তারা বাধাগ্রস্ত হয়েছে তাদের সাথে, মানে ভিকটিমের সাথে কথা বলতে গিয়ে। হ্যাঁ, তারা বলেছে পরিবারের কারণে তারা কথা বলতে পারে না, কারণ তারা কথা বলছে বাবার সাথে, কার কথা বলছে ভাইয়ের সাথে, কথা বলছে স্বামীর সাথে, কিন্তু ভিকটিমের সাথে কথা বলতে পারে না। এই কথা বলতে না পারার কারণটা তারা বলেছে সরকার এটা ফ্যাসিলিটেট করে না। এটা কিন্তু ক্লিয়ারলি তারা বলছে যে তারা এদের নিরাপত্তা দিতে পারে না, এবং জাতিসংঘ টিমেরও নিরাপত্তা দিতে পারেনি। 3 নম্বর বলছে তারা এত রিমোটে যে আমরাও আমাদের যে যাব আমাদেরকে নেওয়ার জন্য লোকাল এই রাজনীতিবিদদের সাথে তারা যোগাযোগ করছে, সেখানে তারা সহায়তা পায় নাই। আওয়ামী লীগ তো মাঠেই। সো দেখেন, এত বড় একটা ঘটনা আমাদের টোটাল মিডিয়া যেটা ইয়ে করে গেছে, অমিট করে গিয়েছে। আপনি এই রিপোর্টের মধ্যে যদি এইটাও আপনি ধরে রাখে, কোনোদিন এই রিপোর্ট ইউনূস সাহেব ব্যবহার করার কোনো ক্ষমতাই রাখেন না, কারণ এগুলো সারফেসে আসবে। সাইফুল ভাই, এই প্রসঙ্গে আমি এই প্রসঙ্গটা আপনাকে একদম শেষে হয়তো তুলতামই, কারণ আমার এখানে লেখাই আছে। আমি পয়েন্ট 262-তে কিন্তু বলা হয়েছে মেনি প্রিপারেটরস অফ রিভেঞ্জ, মানে এটা কিন্তু বারবার বলা হয়েছে 5ই আগস্টের পরে যা হচ্ছে রিভেঞ্জফুল, রাইট? হ্যাঁ, রিভেঞ্জে তারা কি করেছে? এগেনস্ট ডিস্টিংক্ট রিলিজিয়ন, ইন্ডিজিনিয়াস গ্রুপস অফ অ্যাপারেন্টলি কন্টিনিউ টু এনজয় ইম্পিউনিটি, রাইট? সো এখন আমাদের যে জেনোসাইডের যে সংজ্ঞা আছে, সার্টেন গ্রুপ অফ পিপলকে তুমি যদি অ্যাটাক করো, তাদেরকে যদি ধর্মান্তরিত করার চেষ্টা করো, তাদের মানে এরকম কিন্তু আছে, সেটা জেনোসাইডের আওতায় পড়ে। সঙ্গে আসে। তাহলে এখন আপনি এই সংজ্ঞাটা, এইটাই আমি বলছি যে ওনারা যে জি, দলিল বলছেন, দলিল এই বলছে, এটা দলিলের কি মধ্যে হবে? যা আছে এটা ওনাদের বিরুদ্ধে বরং জেনোসাইডের ইয়ে আসবে। মানে আমি কারণ সেটাই ওরা তো, বলতে ওরা চাচ্ছিলাম আমাকে। ডকুমেন্টেড করেছে যে কতগুলি বাড়িতে হামলা হয়েছে, কি হয়েছে সবকিছু তারা বলতে পারে না, কারণ তারা সবকিছু, বলেছে হ্যাঁ, যে তাদেরকে অ্যাক্সেস দেওয়া হয়নি। দেওয়া হয়নি, ওরা ইম্পিউনিটি পার্টিকুলারলি তারা কিন্তু উল্লেখ বলে করেছে। দিয়েছে, ওখানে একটা হ্যাঁ, শব্দ দিয়ে কিন্তু সবটা বুঝিয়ে দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ। তো এখন এই দলিল যেটাকে ইউনূস সাহেব দলিল বলছেন, এটা বুমেরাং হবে তাদের জন্য যদি এটা দলিল হিসেবে ওনারা সামনে নেন। এবং এখানে কোথাও এই দলিলের মধ্যে কোথাও শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের জন্য হুম, তারা বলছে যে মানবতা বিরোধী অপরাধ, কিন্তু ওই যে জেনোসাইড যেটা, এটার যেন, জন্য তার বিচারের কথা, কিন্তু সরকার কিন্তু বলছে তার ওরা বিরুদ্ধে, যেটাকে পোর্ট্রে করছে আর কি, হ্যাঁ ওরা জেনোসাইডের। বলছে জেনোসাইড, কিন্তু এটা রিপোর্টের কোথাও নেই। হ্যাঁ, মানে ওইটাই আমার আমার মানে আমি শেষ কথাটা আপনাকে এটা দিয়ে সারতাম আর কি। কিন্তু যাই হোক, ওটা তো আমরা এখন বলেই ফেললাম। এখন আমার যেটা, আমি শেষ মানে একদমই শেষে চলে আসছি, যে আহ তারপরেও এত কিছু হলো, এতজনকে এখনকার প্রেক্ষাপটে সবাইকে যাদেরকে দোষী সাব্যস্ত করা হলো, তাদের কি কোনো আগাম কোনো প্রস্তুতি বা কোনো কিছু মানে আপনি নেওয়া উচিত মনে করেন, অন দ্য বেসিস অফ দিস রিপোর্ট অর সামথিং লাইক দ্যাট, দ্যাট যেটা নাকি ইউনুস গভর্নমেন্ট ইউজ করতে পারে সামনের কোনো? টোটাল ক্যাম্পেইনই যাওয়া উচিত, যারা পারে এটা। ওনাদের তো সে ধরেন 15 বছর ক্ষমতায় ছিলেন, নিশ্চয়ই জি, ওনাদের সেই ক্যাম্পেইনের অ্যাবিলিটি থাকা উচিত একটা একটা অর্গানাইজেশনের অথবা তাদের অ্যাসোসিয়েটস। হ্যাঁ, এটা ক্যাম্পেইনটা কি ন্যাশনালি নর ইন্টারন্যাশনাল অর বোথ? ইট শুড বি ইন্টারন্যাশনাল ফার্স্ট, দেন ইউ গো ফর পিপলকে বুঝাইতে হলে সময় লাগবে, কারণ এটার শব্দের মার প্যাচ আপনি বুঝাইতে কিন্তু সময় লাগবে, অনেক অনেক, অনেক সময় লাগবে। আপনি কোর্টে মামলা হওয়ার পরে সে না এটা পুঙ্খানুপুঙ্খ টানা হেঁচড়াবে, তখন রিপোর্টিং হবে, কিন্তু তার আগে কিন্তু এটা হবে না। তো এটা প্রথমত কাজ হলো যে আমি মনে করি যে এই রিপোর্টটা যেরকম ইউনূস সাহেবরা ক্যাশ করেছেন, এখনকার সরকার যারা মানে চেপে বসে আছেন তারা যেমন ক্যাশ করতে চাচ্ছেন, এইটা ইমিডিয়েটলি ইমিডিয়েটলি যাদের উপরে এই দলিল যাদের বিরুদ্ধে ব্যবহার করা যায়, তারাও কিন্তু এই দলিলটা ব্যবহার করতে পারে তাদের সপক্ষে। তো এই ক্যাম্পেইনটা তাদের উচিত, যে জাতিসংঘই কিন্তু এই রিপোর্টগুলি করছে, তোমরা কিন্তু এটাকে আইডেন্টিফাই করছো না, এটা ক্যাম্পেইন করা হচ্ছে, জাতিসংঘে এই বিষয়টা উঠানো উচিত। এবং জাতিসংঘে যদি বিষয়টা উঠে, আপনার শুধু তাই না, আপনি আহ, দূতাবাসে কিন্তু তারা স্মারকলিপি দিতে পারে যে হ্যাঁ, তাহলে লুক, সাইফুল জাতিসংঘে ভাই, এই জিনিসগুলো বলেছে, এটা কিন্তু কগনিজেন্সে না হয়নি, আমরা তোমাদেরকে বলতেছি এখন কগনিজেন্স। এবং জাতিসংঘের যে অফিস আছে সে ধরেন কানাডাতে,
কানাডা, জি। বাংলাদেশি সিটিজেনরাই উচিত হলো এই জাতিসংঘের রিপোর্ট এটা কি কপি করে এটার একটা নোট দেওয়া যে আমরা এই জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী বিচার চাই এদেরকে। আমরা প্রথম পার্টটুকু ফালান, আপনি বলেন যে 6 নম্বর থেকে এই পর্যন্ত যাদেরকে অভিযুক্ত করা যেটা হয়েছে, বললাম আর কি, হ্যাঁ, হ্যাঁ। আপনারা এর বিরুদ্ধে করেন। তারা যেতে পারে জাতিসংঘের যে এখানকার অফিস আছে সেখানে যেতে পারে, এমবিসি গুলোতে যেতে পারে, শুধু কানাডা না, সারা দুনিয়াতে শুধু যেতে পারে। ইমেল দিয়ে তো কাজ হবে না। না, এটা আপনাকে একটা সরাসরি যাওয়া এক জিনিস, আর ইমেইল এক জিনিস। এক জিনিস, অনেক সময় পড়েও না তো ইমেল না এত। না, পড়বে না তো। হ্যাঁ। আপনি কয়জন, আপনি এখন পর্যন্ত দেখুন জাতিসংঘ যে এত বড় একটা ঘটনার কথা, এই যে সংখ্যালঘুর উপরে নির্যাতন, এবং জি আরেকটা জি জিনিস জি জাতিসংঘ ওখানে কিন্তু একদম নোট দিয়েছে, জি। সেটা হলো বাংলাদেশ সরকার আহ, আহ, ইয়েদেরকে, আহ, আদিবাসীদেরকে আদিবাসী বলতে রাজি না। তাদেরকে তাদের নামের সাথে তারা ক্ষুদ্র নৃগোষ্ঠী রাখতে ক্ষুদ্র বলছে। নিগ্রোষ্ঠী, এবং হ্যাঁ। জাতিসংঘ কিন্তু বাধ্য হয়েছে, কারণ ওই যে বললাম সরকারের কাছে সরকার সম্মত না হলে সে ওইটা কিছু ইয়ে করতে করতে পারে, পারবে না, সে হ্যাঁ। বলতে পারে, কিন্তু সেটা বলে দিয়েছে যে এদের সরকার এটাকে বলছে, এটা করার জন্য তারা ওইটা নৃগোষ্ঠী ব্যবহার করেছে। তো এই জিনিসগুলো নিয়ে কিন্তু ম্যাসিভ ক্যাম্পেইন হওয়া উচিত, ম্যাসিভ ম্যাসিভ ইন্টারন্যাশনাল। ক্যাম্পেইন মানে আপনি দেশে এটা বলতে। বুঝবে না রে ভাই, ইংরেজি ভাষা তো, এটা অনুবাদ করতে হবে, আপনার চুম্বক পয়েন্ট গুলো নিয়ে মানুষের কাছে যা বলতে হবে, আপনাকে ছোট ছোট মিটিং করতে হবে, বুঝাইতে হবে, সেই লোকগুলি যেন আবার বুঝে, এটা রেপ্লিকা করতে হবে। আপনি হয়তো প্রথম 50 জনের একটা গ্রুপে, তারপর তারপর 100 জন, তারপর আস্তে আস্তে ছড়ায়, এটা আপনার একটা বক্তৃতার একটা ভাষায় পরিণত করতে পারে। কিন্তু আমি জানি না, আমার সাথে আওয়ামী লীগের বা আমি যেহেতু কোনোদিন আওয়ামী লীগ করিও নাই এবং কোনো সম্পর্ক আমার বন্ধুত্ব আছে, কিন্তু আমার মনে বন্ধুত্ব হয় না। আমারও সেম। হ্যাঁ, তো ওরা ওরা কি ওদের এই ক্ষমতা থাকা উচিত একটা একটা সংগঠনের, যে সংগঠনটা যে যাই আসুক না কেন ভাই, যে কোনো তার বিরুদ্ধে মামলার পরেও তার পক্ষে যে এলিমেন্টস গুলো পাওয়া যায়, মানুষ পারে না যে ইয়ে করে যে একদম খুনের আসামি হলো সে কিন্তু অ্যালিবাই তৈরি করার চেষ্টা করে, করে না? তো এই অ্যালিবাই নিয়েই তো কথা বলা উচিত। এই যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তারাই অ্যালিবাই হতে পারে, তারাই বলতে পারে লুক, এই যে দেখো তোমরা যেটা বলছো শেখ হাসিনা সরকারকে বাঁচানোর জন্য আমাদের টার্গেট না, বাট হোয়াট ইজ হ্যাপেনিং নাও, গো অ্যান্ড চেক ইট, এবং এটা নিয়ে বিচারের ব্যবস্থা করো, গণহত্যার ব্যবস্থা করো, জাতিগতভাবে ধ্বংস করার জন্য এই ক্ষুদ্র নৃগোষ্ঠী এদেরকে ধ্বংস করার জন্য যে চেষ্টা চালানো হয়েছে সেটার ব্যাপারে তোমরা তদন্ত করো এবং প্রপার ইয়ে করো। পার্বত্য ওরা তো স্পেসিফিক বলছে, পার্বত্য চট্টগ্রামে ইয়েতে যে ঘটনাগুলো ঘটেছে এটার জন্য বাংলাদেশ সরকারই তো এটা উদাহরণই আছে। ওইখানকার জেলা প্রশাসকরা ওইখানে ভ্রমণ 15 দিন বন্ধ করে দিয়েছিলেন। তার হুম। মানে কি হত্যাযোগ্য বা কি মানে ধ্বংসযোগ্য? ব্লক করে দিয়েছিল হ্যাঁ, জায়গাটা, হ্যাঁ। তাহলে এই বিষয়গুলো নিয়ে তো ধরেন এই মানে জাতিসংঘ সম্ভব, কি কারণ করতে। আমি পড়ছিলাম অনেক, মানে এই যে আমি আপনার সাথে কথা কথা হলো না ফোনে, তারপর আমি চিন্তা জি, করলাম আসলে আই শুড রেড। তো এটা অনেক লম্বা, বাট অনেক কিছু আছে যেটা নিয়ে কাজ করা যায়। এবং কাজ আমার কি বাবা এই হ্যাঁ, জাতিসংঘের এটা কপি নিয়েই কিন্তু কাজ করা যায়, আর কাজ কোনো করা দরকার যায়। নেই। হ্যাঁ, হ্যাঁ। আমার বাবা একটা কথা বললো, সবসময় ফেস করো রিয়েলিটি, যেটাই পক্ষে যাক বিপক্ষে যাক সিচুয়েশনটাকে ফেস রাইট, করতে, ফেস করলেই আমার একটা 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 না জায়গায় একটা যাওয়া স্পেস যাবে, হবেই। একটা 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 স্পেস হবে। আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম, যে সবচেয়ে বড় কথা যেটা আমার কাছে আমার দর্শকরা উপকৃত হবে, যে আমাদের আসলে এটা নিয়ে ক্যাম্পেইন করা এবং প্রপার ক্যাম্পেইন করা, যে একটা ইমেল লিখে ছেড়ে দিলাম আমার দায় না চলে না গেল। না, মানে এটা ইফ আমি যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হই, আমি আওয়ামী লীগকে বাদ দিলাম রাজনৈতিক দল, আর আহ, তারপরেও আমাদের আসলে এটা নিয়ে ক্যাম্পেইন করা উচিত, বিকজ এটা আসলে সমগ্র বাংলাদেশের একটা ব্যাপার। এখানে আমাদের জাতি, বাংলাদেশ, সবাই আসলে আমরা খুবই বিপদে আছি, নিগৃহীত হচ্ছি। আমি মনে আহ, করি কি জানেন, যে মানবাধিকার কমিশন যারা এটা রিপোর্ট জি দিয়েছে তাদেরকে কিন্তু অ্যাকাউন্টেবল করা যায়, তাদের কাছে আপনি চিঠি দাও যে তোমরা যেটা লিখছো এটা নিয়ে তোমরা বিচার করো, তোমরা তদন্ত করো, আমরা এই তদন্তের দাবি জানি, তোমরা টিম পাঠাও, তোমরা কার সাথে যোগাযোগ করতে পারছো না আমরা তোমাদের যোগাযোগের ব্যবস্থা করে দেবো, তোমরা যাও, জি তোমরা আবার যাও, আবার সঠিক রিপোর্ট দাও, তোমরা ফল্টি রিপোর্ট দিছো এটা কোনো সন্দেহ নাই, তোমরা নিজেরাই স্বীকার করেছো। তো এই যে একটা নিয়ে একটা স্মারকলিপি নিয়ে যা দেওয়া যে লোক তোমরাই কইছো যে তোমরা এটা এটা দেখছো, তো তোমরা এটা তদন্ত করো, তোমরাই করো, তোমরা যদি না করতে পারো সেটা বলো, যে তোমরা করতে পারছো না, সরকার তোমার করতে, এটা বলো, যে কোনো একটা কিছু তোমরা ভার্সান দাও, কারণ কারণ জাতিসংঘের রিপোর্টে কিন্তু এই সুযোগটা দেওয়া আছে, তা না হলে তারা কিন্তু এই জিনিস লিখতো না, তারা কিন্তু। আর একটা জিনিস আমি আপনার সাথে কথা বলে যেটা আমার মধ্যে একটা খটকা ছিল, যে গত 6-7 মাস আমরা ফ্যাসিস্টের সাথে ইউনুস যখন ক্ষমতায় আসলেন, ডক্টর ইউনুস, তখন আরেকটা শোনা যাচ্ছিল, হ্যাঁ জেনোসাইড করেছে, জেনোসাইড করেছে। এই রিপোর্টে আসলে বিষয়টা না, জেনোসাইডের কেস যদি বলা হয়, তাহলে সেটা এই গভর্নমেন্ট করছে, কারণ তারা
পার্টি, এবং ডক্টর ইউনূস তো বলেওছেন যে এখানে সংখ্যালঘু না, তারা একটা পার্টিকুলার দলকে সাপোর্ট করতে বলে, তারা তো তাদের এই উপর না যে আমার তো এখানে মত প্রকাশের স্বাধীনতা তো আমার থাকবে না, এটা তো একটা গণতান্ত্রিক আপনার দেশ। একটা উদাহরণই আছে, আপনার একদম সরকারের দেওয়া এক মোক্ষম বলে সাক্ষী, সেটা হলো 15 দিন থেকে 1 মাস পর্যন্ত আপনি পার্বত্য চট্টগ্রামে যেতে দেন নাই কেন? ওটা তো যেতে আমাদের দেননি। আমাদের ল্যান্ড ল্যান্ড ছিল, দ্যাট ওয়াজ আওয়ার ল্যান্ড। ওটা তো আমাদের, আমরা কেন যেতে পারবো না? তুমি যেতে দাও নাই, তারপরেই তো প্রমাণ হয় যে তোমরা ওখানে কিছু করছো। হুম, এবং স্টিল আমাদের কাছে কিউরিয়াসিটি, যেটা শেখ হাসিনা বলেছিলেন যে আমি যদি সেন্ট মার্টিন দিয়ে দিতাম তাহলে আমার কোনো সমস্যা হতো না, তাই তো? কিন্তু দেখেন এখন কিন্তু সেন্ট মার্টিন বন্ধ, আমরা কিন্তু জানি না আসলে আমি ওখানে কি আপনাকে হচ্ছে, তো একটা আমাদের ল্যান্ড। লেটেস্ট ইনফরমেশন দিয়েছিলাম বোধহয়, যে সেন্ট মার্টিনের পরিবর্তে, হ্যাঁ, নিঝুম হ্যাঁ, দ্বীপকে সরকার নিঝুম দ্বীপকে একটা, সরকার হ্যাঁ, একটা একটা ওখানে যেতে পারবে, মানে যাওয়ার জন্য তার সরকার ব্যবস্থা নিচ্ছে, তার মানে সেন্ট মার্টিনে যেও না। তো হোয়াট ইজ হ্যাপেনিং ইন সেন্ট মার্টিন? দ্যার ইজ এ কোশ্চেন, অলওয়েজ এ দ্যাটস কোশ্চেন। কোয়েশ্চেন। তাহলে তারপরে মানে বারবার আমরা শেখ হাসিনার অনেক কথাকে মানে এখনকার বিচারে যদি আপনি দেখেন যে সত্যি হচ্ছে, তখন যেটা নিয়ে খুবই ক্রিটিসাইজড হয়েছিলেন উনি। যাই হোক, সাইফুল ভাই, আমি আহ, আমরা খুবই আহ, ভালো লাগলো আপনার সাথে কথা বলে, অনেক তথ্য পেলাম, অনেক কিছু জানতে পারলাম, এবং কিছু সমাধানও আপনি দিলেন যে আমরা কিভাবে এই যে রিপোর্টটাকে আমাদের রিপোর্টের উপরে কাজ করা উচিত বা কাজে লাগাতে পারি, বা ওয়ে অফ মানে ক্যাম্পেইনটা কিরকম হওয়া উচিত। তো আপনি রিপোর্টটা যদি একটা বড় বেজ হতে পারে, আই টেল ইউ। বেজ এটা হতে যদি, পারে, এটা যদি এটা কেউ ধরে, ক্যাশ হ্যাঁ, করে। ক্যাশ করলে এটা সম্ভব আর কি আমাদের। এটা 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 থেকেই শুরু করে আমরা হয়তো উল্টো কাজ শুরু করতে গণহত্যার দায়টা এই সরকারের উপরে দেওয়া, একেবারে প্রমাণ দিয়ে দেওয়া, প্রমাণ। এবং জাতিসংঘই ওরা প্রমাণ এখানে, দিয়ে। আমি একটু পড়েও তো শোনালাম যে ওরা এখানে লিখেছে, আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, যে কোটেশন গুলো ইন্টারেস্টিং লেগেছে, আমি ওগুলো রেখে দিয়েছি, যে এই যে আপনাদের মতো যারা আসবেন রিসার্চ করে করে, তাদের সাথে যেন আমিও সামিল হতে পারি। তো সাইফুল ভাই, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আপনি শেষে, আমি চাই যে আমাদের তরুণ প্রজন্ম বা কিছু আমার প্রতিটা দর্শককে বলে আপনি কিছু বলেন দেশের জন্য, তরুণ প্রজন্মের জন্য আপনার মূল্যবান কথা। তরুণ প্রজন্মের আমি মনে করি, কোনো একটা জিনিস, যেটা আমি বিশ্বাস করি, কোনো একটা জিনিস কেউ বলেছে সেটার পিছনে না দৌড়িয়ে, যেটা বলেছে সেটা পরীক্ষা করে দেখা বা সেটা যাচাই করে দেখা এটা সঠিক কিনা। কোনো ক্ষতি করার আগে আগে সঠিকভাবে আপনি আপনি করেন। আপনি যদি কিছু করতেন সেটা করেন, কিন্তু আপনি যাচাই করেন যে এই ঘটনাটা ঘটেছে কিনা, এবং এটার পরে আপনি প্রতিক্রিয়া দেখালে কি হতে পারে। এই জাতি এই পর্যন্ত 90 সালে যে বিপ্লব হয়েছিল বা যেটা হয়েছিল, সেটা অভ্যুত্থান, থেকে, নব্বই গণ অভ্যুত্থান হ্যাঁ সেটাও এবং যে শাহবাগ আন্দোলন হয়েছিল, আপনি আমাদের। শাহবাগ আন্দোলনকে ধরেন, এখন যদি আমি সমালোচনা করি, শেখ হাসিনা গভর্নমেন্টই শাহবাগ আন্দোলনকে করছে, নষ্ট করেছে। আজকে যদি সেটা নষ্ট না থাকে, আজকে ওটা শক্তি থাকে। তো এই ভুলগুলি না করে তরুণ প্রজন্মরা যে জিনিসটা করতে পারে সেটা হলো, তারা মুক্তিযুদ্ধের পক্ষে যে বিষয়গুলো আছে ওগুলো নিয়ে সামনে আসা। আমার দরকার নাই শেখ হাসিনাকে সাপোর্ট করার, আমার দরকার বাংলাদেশকে সাপোর্ট করার, আমার দরকার আমাদের 71-কে কেউ মুক্তিযুদ্ধকে। প্রশ্নবিদ্ধ করলে, তার প্রতিবাদী হওয়া। ঠিক আছে, আমাদের আমাদের জাতির জনককে কেউ বাদ দিতে চাইলে সেটা বাধা দেওয়া, আমাদের আমার সংবিধানকে চার বাতিল করা। মূলনীতি: হ্যাঁ, আমাদের ধর্মনিরপেক্ষতা, অসাম্প্রদায়িক বাংলাদেশ। আমাদের আমাদের কি বলে, জাতীয় চার নেতার যেভাবে মূর্তিগুলি ভাঙচুর হয়েছে, ঠিক আছে, বঙ্গবন্ধু, শেখ হাসিনা বঙ্গবন্ধুর বাবা, সেটা ধরেন কোনো না কোনো একটা এদিক ওদিক যুক্তি দিবেন, কিন্তু আপনি কি করে যুক্তি দিবেন বীর শ্রেষ্ঠদের মূর্তিগুলো আপনি ভেঙেছেন? আপনি কি করে যুক্তি দিবেন বেগম, আপনিও আরেকটা ইনফরমেশন গতকাল উঠেছে বাংলাদেশে, সেটা বেগম রোকেয়ার বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করার জন্য বেগম রোকেয়া রাখা যাবে না। হ্যাঁ, এটা অনেকদিন যাবতই হচ্ছে, না, ওরা এটা অনেক চেষ্টা অনেকদিন, করছে। কিন্তু এটা এখন একেবারে অফিসিয়াল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর শাখার, রংপুর জেলা জেলার যে নাগরিক কমিটির সেক্রেটারি গিয়ে এই দাবি জানিয়েছে। এটা তো আগে এটা ছিল না, আগে হলো হুম। কিছু জঙ্গি এটা করছিল, এখন জঙ্গিদের পক্ষে কিন্তু এই বৈষম্য বিরোধীরাও গেছে। সো বেগম রোকেয়াকে যারা এই দেশ থেকে বিতাড়িত করতে চায়, তাদের তো এই দেশে থাকার জায়গা হওয়া উচিত না, এবং তরুণ প্রজন্মের এই জিনিসগুলো দেখা উচিত। আর কিছু দরকার নেই, কোনো সাপোর্টের দরকার নেই, আওয়ামী লীগ করার দরকার নেই। মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে থাকাটা হলো জরুরি, যে আমরা বাংলাদেশকে ওন করি। এই বাংলাদেশের খারাপ হলে আমাদের খারাপ হয়। আপনার খারাপ লাগে না যে আমি সে ধরুন কিছুদিন আগে যে পাসপোর্টের র্যাঙ্কিংটা বেরোলো, আপনি যখন আগে যেতে পারতেন 50টা দেশে বা 54টা দেশে, আর এখন আপনি 30টা দেশে যেতে পারেন না, এটা কি আপনার ভাবমূর্তি নষ্ট হয়েছে না? এটাই আমি তরুণ প্রজন্মের কাছে, এটাই আমার কথা।
অনেক ধন্যবাদ ভাই, আবারও আপনার সাথে আমরা কথা বলবো। আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন, সেই জন্য দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা জানাই। আ- আপনাকেও কৃতজ্ঞতা আমাকে নেওয়ার জন্য। আর আপনি ভালো থাকবেন, কথা হবে, যোগাযোগ তো থাকবেই। শুধু দর্শক শ্রোতা, আশা করি আমাদের আজকের অতিথির কথা আপনাদের ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকবেন, আর চলুন দেশটাকে ভালোবাসি, এই দেশটা তো আমাদের, এবং এই দেশকে রক্ষা করার দায়িত্ব এই দেশের মানুষকে, মুক্তিযুদ্ধকে, বঙ্গবন্ধুকে, সবাইকে রক্ষা করার দায়িত্ব আমাদের। দেশটা বাঁচলে আমরা বাঁচবো। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।